আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে থেকে আমরা এই এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এলপিপি এই চ্যাপ্টার সলিউশন ভিডিও দেওয়া শুরু করছি। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন ও অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো আমরা প্রবলেম সলিউশন করার আগে এলপিপি জিনিসটা কি এ সম্বন্ধে একটু আলোচনা করে নিই। এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মেনলি বিজনেসের ক্ষেত্রে ভার্সলি ইউজ করা হয়। যেমন কোনো একটা ইন্ডাস্ট্রি যদি বলা হয়, সেই ইন্ডাস্ট্রি বিভিন্ন রিসোর্স থাকবে। কোনো একটা ইন্ডাস্ট্রিতে কোনো একটা প্রোডাক্ট তৈরি হয়, একটা প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্টই তৈরি করতে পারে। তার রিসোর্সে থাকবে র ম্যাটেরিয়াল, কতগুলো মানুষ কাজ করছে, কটা মেশিন কাজ করছে। যে ইন্ডাস্ট্রি বা যে কোম্পানি, তার একটা নির্দিষ্ট বাজেট আছে, এই বাজেট খরচ করতে পারবে। তার নির্দিষ্ট জায়গা আছে, বিভিন্ন জিনিসপত্র যে রাখছে তার নির্দিষ্ট জায়গা, আরও অনেক কিছু রিসোর্সেস তার কন্ডিশন থাকবে। এবং সেই ইন্ডাস্ট্রিতে দেখা গেল বিভিন্ন প্রোডাক্ট সে তৈরি করছে। প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছে এবং সেই প্রোডাক্টগুলো সে বিক্রি করবে। এবং মার্কেট প্রাইস যেটা, সে মার্কেট প্রাইসে কিন্তু সে বিক্রি করবে। এমন নয় যে মার্কেট প্রাইস 10 টাকা, সে 100 টাকায় বিক্রি করছে বেশি প্রফিটের জন্য, তাহলে তার সেলই হবে না। তার কাজ কি থাকবে, এই যে তার লিমিটেড রিসোর্সেস আছে, এমন নয় যে তার অনেকটা স্পেস আছে, যে কোনো জিনিস আইটেম রাখতে পারবে, সেরকম নয়। তার আনলিমিটেড মানি আছে, সেরকম নয়। সব কিছু একটা লিমিটেড আছে, যে একটা নির্দিষ্ট সংখ্যকই কর্মচারী রাখতে পারবে সেই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। তাহলে কি এই যে রিসোর্স যেটা আছে সেটা তার লিমিটেড আছে। উইথ লিমিটেড রিসোর্সেস ওই ইন্ডাস্ট্রির মেন কাজ কি থাকবে? দ্য মেন অবজেক্ট অফ ইন্ডাস্ট্রি ইজ টু প্রডিউস ডিফারেন্ট আইটেম in such way that maximum profit may be earned by selling the market price. তাহলে এই ইন্ডাস্ট্রির কাজ থাকবে, এই যে লিমিটেড রিসোর্স আছে সেগুলো ইউজ করে যে বিভিন্ন প্রোডাক্ট সে তৈরি করছে, সে এমনভাবে তৈরি করবে কোন প্রোডাক্ট কটা তৈরি করার প্রয়োজন হবে মার্কেট প্রাইস অনুযায়ী, যাতে সে ওই প্রোডাক্টগুলো মার্কেট প্রাইসে সেল করে তার ম্যাক্সিমাম প্রফিট যেন আসে। এটা তার সেই ইন্ডাস্ট্রির মেন পারপাস থাকে। কিংবা আরেকটা যদি আমাদের ডেইলি লাইফের কথা ভাবি, আমাদের ডেইলি লাইফে বিভিন্ন আইটেমস আমরা খেয়ে থাকি, যেমন বিভিন্ন ফুড আইটেমস, তারপরে ভেজিটেবলস, ফ্রুটস এবং অন্যান্য বিভিন্ন ফুড ম্যাটেরিয়ালস কিন্তু আমরা খেয়ে থাকি। তো বিভিন্ন ফুড আইটেম খেয়ে থাকি আমরা সারাদিন। এবং আমাদের ফুড কেন খাই? কারণ আমাদের শরীরের প্রয়োজন হয়, একটা এনার্জির প্রয়োজন আছে, কতটুকু ক্যালোরি দরকার আমাদের শরীরে, সার্টেন অ্যামাউন্ট অফ ভিটামিনও প্রয়োজন হেলদি থাকার জন্য, প্রোটিন, ফ্যাট বিভিন্ন কিন্তু আমাদের কিন্তু প্রয়োজন। সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন ফুড আইটেম বা ফলস মূলস কিন্তু খেয়ে থাকি। এবং আমাদের একটা নির্দিষ্ট বাজেট আছে, সবার ইনকাম আছে, সেই অনুযায়ী সে তার খরচের একটা বাজেট থাকে। তার কি আমাদের মেন কাজ কি থাকবে? দ্য মেন অবজেক্ট টু বাই দ্য আইটেম অ্যাট মিনিমাম কস্ট। আমরা যেন কম খরচে এই আইটেমগুলো আমরা কিনতে পারি এবং আমাদের যে নিডস আছে, এনার্জি, ক্যালোরি, ভিটামিন নিডস, এই নিডস, ডেইলি নিডস যেন আমাদের পূর্ণ হয়। তাহলে আমাদের মেন পারপাস হিসেবে আমাদের খরচটা যেন কমিয়ে আনা হয় এবং আমাদের মিনিমাম যে নিড আছে, ক্যালোরি, ভিটামিন, প্রোটিনস, এই মিনিমাম নিডস যেন আমাদের পরিপূর্ণ হয়। এই যে আমরা যে সিচুয়েশানগুলো নিলাম এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিংবা ইন আওয়ার ডেইলি লাইফ, এগুলো কিন্তু ম্যাথামেটিক্যালি ফর্মুলেট করা যায়। এই সমস্ত সিচুয়েশানগুলো কিন্তু আমরা mathematically format, but all this can be mathematically formulated a problem which is known as linear programming problem. এই যে প্রবলেমগুলো আমরা নিলাম সবগুলোই কিন্তু ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করা যায়, আর সেই ম্যাথডে যখন আমরা ফর্মুলেট করব সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং প্রবলেম। এই লিনিয়ার কথাটি আসছে কিভাবে? যখন আমরা এই প্রবলেমগুলো ফর্মুলেট করব ম্যাথমেটিক্যালি, সেগুলো আইদার লিনিয়ার ইকুয়েশন আসবে, সাপোজ এক্স ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 7 আসলো, এরকম টাইপের লিনিয়ার আসবে যখন এক্স এর, ওয়াই এর এবং জেড এর আমরা যে ভ্যারিয়েবলগুলো নেব সেখানে ম্যাক্সিমাম পাওয়ার কী থাকবে? 1 থাকবে। কিংবা লিনিয়ার ইনইকুয়েশন আসতে পারে, সাপোজ 2x1 প্লাস 3x2 প্লাস 5x3 লেস দ্যান ইকুয়ালস টু 10, এরকম লিনিয়ার ইনইকুয়েশন আসবে। ইনইকুয়েশন মানে লেস দ্যান বা গ্রেটার দ্যান থাকবে। তাহলে যখন আমরা এগুলো ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করব,
এই ফর্মুলেট করার সময় যে ভ্যারিয়েবলগুলো ইউজ করবো, আমরা একটা এক্সাম্পল দেখবো অবশ্য, সেই ক্ষেত্রে কিন্তু আইদার সে লিনিয়ার ইকুয়েশন আসবে অথবা লিনিয়ার ইনইকুয়েশন আসবে। এই জন্য এটাকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলা হয়। এখন এখানে একটা প্রবলেম আমরা নিয়েছি, যেমন এ ফার্নিচার ডিলার ডিলস অনলি ইন 2 আইটেম। একটা ফার্নিচার ডিলার দুটো আইটেম সে বানাচ্ছে, মানে দুটো আইটেম সে কিনে বেচা করে, টেবিল এবং চেয়ার। হি হ্যাজ 50,000 টু ইনভেস্ট অ্যান্ড হ্যাজ স্টোরেজ অফ পেজ অ্যাট মোস্ট 50 পিস। তার কাছে 50,000 টাকা আছে ইনভেস্ট করার জন্য, এবং তার যে জায়গা আছে বা দোকান আছে সে ম্যাক্সিমাম 60টা আইটেম কিন্তু রাখতে পারবে, তার বেশি কিন্তু সে জায়গাটা রাখতে পারবে না। একটা টেবিলের কস্ট হচ্ছে 25 টাকা এবং একটা চেয়ারের কস্ট হচ্ছে 500 টাকা, এবং একটা টেবিল বিক্রি করে তার লাভ হচ্ছে 250 টাকা এবং প্রফিট হচ্ছে, এবং চেয়ার বিক্রি করে তার লাভ হচ্ছে 75 টাকা। তো তার মেন কাজ কি থাকবে? এই যে তার বাজেট যেটা আছে 50,000 টাকা, সেটা ম্যাক্সিমাম পুরোটা ম্যাক্সিমাম ইউজ করে, এবং তার যে স্পেস আছে সে স্পেসটা ইউজ করে, দোকানের যতটা স্পেস আছে এই 60টা আইটেম ম্যাক্সিমাম রাখতে পারবে। এই 60টা আইটেম কোন আইটেমটা কটা করে নিলে এবং সেগুলো সবগুলো বিক্রি করে তার ম্যাক্সিমাম প্রফিট আসবে, সেটাই কিন্তু তার মেন উদ্দেশ্য, মানে মেন মোটিভ থাকবে। তো 60টা যখন রাখতে পারছে, কোন আইটেম কটা নিবে, তাহলে সেই 50,000 টাকার মধ্যে দিয়ে তার ম্যাক্সিমাম প্রফিট আসবে, সেটাই কিন্তু তার মেন অবজেক্ট থাকবে। তো হি ওয়ান্টস টু নো হাউ মেনি টেবিলস এবং হাউ মেনি চেয়ার শুড হি বাই টু অ্যাভেলেবল মানি সো দ্যাটস দ্য ম্যাক্সিমাম প্রফিট। সে জানতে চাইবে যে আমি কটা টেবিল কিনবো কিংবা কটা চেয়ার কিনবো, যাতে আমাদের এই সে কটা চেয়ার কিনবে, কটা টেবিল কিনবে, তার যে অ্যাভেলেবল টাকা আছে 50,000 টাকা দিয়ে, যাতে তার ম্যাক্সিমাইজ প্রফিট আসে সবগুলো বিক্রি করে, এটাই সে কিন্তু জানতে চাইবে। এই যে সিচুয়েশনগুলো আমরা দেখলাম, এই সবগুলো উত্তর কিন্তু এই এলপিপিতে কিন্তু দেওয়া আছে। যে আমরা এটা যে এলপিপিতে মানে ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করি, সাপোজ দেখা গেল যে টেবিল কিনবে এক্সটা এবং চেয়ার কিনবে সাপোজ ওয়াইটা ধরলাম, তাহলে টেবিল চেয়ার কিনছে এক্সটা আর ওয়াইটা, তার ম্যাক্সিমাম স্পেস কটা রাখা যায়, দোকানের ম্যাক্সিমাম রাখার জায়গা আছে 60টা। আমি ক্লিয়ারলি বলতে পারবো যে এক্স প্লাস ওয়াই, যে টেবিল ও চেয়ারের সংখ্যার যোগফলটা ম্যাক্সিমাম কত হবে, লেস দ্যান ইকুয়ালস টু 60 হবে, তার বেশি কিন্তু হতে পারবে না। এবং তার একটা চেয়ার কিনতে, টেবিল কিনতে তার কত হচ্ছে, 250 টাকা খরচ হচ্ছে, এবং একটা টেবিল কিনতে 2,500 টাকা, চেয়ার কিনতে 500 টাকা খরচ হচ্ছে, এবং তার কাছে মোট বাজেট আছে 50,000 টাকা। তাহলে যদি এক্সট্রা চেয়ার টেবিল যদি কিনে, তার মোট খরচ কত হবে, 2500 এক্স টাকা। আর ওয়াইটা যদি চেয়ার কিনে, তার মোট খরচ হবে 500 ওয়াই, এবং এই যে টোটাল খরচটা ম্যাক্সিমাম কত হতে হবে, 60,000 বেশি কিন্তু হতে পারবে না, সেই জন্য সেটাকে লেস দ্যান 50,000 বেশি নিতে হবে না, লেস দ্যান 50,000 হবে। এটা যদি আমি ডিভাইড করে দিই, এরকমই রাখলাম, তাহলে এই যে তার কন্ডিশন লাগিয়ে দিলাম, এবং তারপরে তার কি প্রফিট থাকবে ম্যাক্সিমাম, একটাতে টেবিলের প্রফিট হচ্ছে 250 টাকা এবং একটা চেয়ারের প্রফিট হচ্ছে 75 টাকা। তাহলে তার যে প্রফিটের পরিমাণ যদি আমরা হিসাব করি, প্রফিট আমরা উপরে লিখছি, প্রফিট আমরা জেড দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এক্সট্রা টেবিল কিনেছে, তাহলে এক্সট্রা বিক্রি আমি ধরে নিলাম সবগুলোই বিক্রি হয়ে গেছে, তাহলে এক্সট্রাতে তার প্রফিট হবে 250x, এবং ওয়াইটা চেয়ারে তার প্রফিট হবে 75 ওয়াই। এই প্রফিটটা সে কী করে ম্যাক্সিমাইজ করা যাবে, ম্যাক্সিমাম যেন হয়, সেজন্য ম্যাক্স জেড হবে। তাহলে এই যে প্রবলেমটা, তার সেশনটা আমরা একটা ম্যাথামেটিক্যালি ফর্মুলেট আমরা করতে পারলাম। এই ম্যাথামেটিক্যালি যখন ফর্মুলেট করলাম, এটাকেই বলা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এখানে কিন্তু এক্স ওয়াই যে ভ্যারিয়েবলগুলো আমরা ইউজ করেছি, তার ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু 1 আছে, সেই জন্য এটাকে লিনিয়ার হয়। সমস্ত ম্যাথামেটিক্যালি যখন আমরা ফর্মুলেট করবো বিভিন্ন সিচুয়েশনগুলোকে, সবগুলোই কিন্তু লিনিয়ার আসবে, সেই জন্য এটাকে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বলা হয়।
এখানে যে আমরা এক্স আর ওয়াই ইউজ করলাম এগুলোকে ডিসিশন ভ্যারিয়েবল বলা হয়। ওকে, ডিসিশন দিচ্ছে যে কটা এক্স টেবিল নিতে হবে, কটা চেয়ার নিতে হবে, এটা আমরা ডিসিশন দিচ্ছি, সেজন্য এটাকে ডিসিশন ভ্যারিয়েবল বলা হয়। আর যেটা ম্যাক্সিমাইজ আমার মেন উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাইজ বা কোনো ক্ষেত্রে মিনিমাইজও হতে পারে, এটাকে অবজেক্টিভ ফাংশন বলা হয়। এবং যে আমরা কন্ডিশন জুড়ে দিচ্ছি আমাদের যে রিসোর্সের লিমিটেশন আছে এগুলোকে কনস্ট্যান্ট বলা হয়। কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট মানে কি রেস্ট্রিকশন, আমাকে রেস্ট্রিকশন কত টাকা খরচ করতে হবে, কতটা জায়গা আছে, কতটা ম্যান পাওয়ার আছে, আর বিভিন্ন কিছু যে কন্ডিশন সেটাই হচ্ছে রেস্ট্রিকশন, সেই রেস্ট্রিকশনকে কনস্ট্যান্ট বলা হয়। এই গেল বিষয়। তারপরে এই যে আমরা ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করলাম, এই ফর্মুলেট করার পর এটাকে আমাকে সলভ করতে হবে। এই সলভ করার বিভিন্ন মেথড আছে, এলপিতে বিভিন্ন মেথড আছে, গ্রাফিক্যাল মেথড হোক, সিমপ্লেক্স মেথড হোক, আরও বিভিন্ন মেথড আছে, সেটা আমরা পরে প্রবলেম করতে করতে সেটা জানতে চাইব। তো আমরা দেখলাম যে রিয়েল লাইফ সিচুয়েশনকে সেটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেট করছি, তারপরে এটা বিভিন্ন মেথডে সেটা আমরা সলভ করা যায়, সেটা আমি এখন আর সলভ করছি না, সেটা পরে আমরা জানতে পারবো। আমরা সেটাই জানলাম যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম জিনিসটা কি অ্যাকচুয়ালি। ওকে, এবার আমরা প্রবলেমে চলে আসি। ওকে, ফার্স্ট কোশ্চেন, the mathematical model of a LPP is important because mathematical model LPP mathematical মডেলটা গুরুত্বপূর্ণ কেন? The decision makers prefer to work with formal model, then it helps converting the verbal description and numerical data into mathematical expression. প্রথমে কি বলছে, ডিসিশন মেকার মানে যে ডিসিশন নিচ্ছে সে মানে ব্যক্তি হতে পারে, প্রেফার টু ওয়ার্ক উইথ ফর্মাল মডেল, আগেকার মডেলে ফর্মাল মডেলে সে কাজ করতে পছন্দ করে, সেটাই সেজন্য ম্যাথমেটিক্যাল মডেলটা প্রয়োজন সেটা বলছে। ইট হেল্পস কনভার্টিং দ্য ভার্বাল এক্সপ্রেশন অ্যান্ড নিউমেরিক্যাল ডাটা ইন্টু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ম্যাথমেটিক্যাল মডেলটা কী করছে, এটা বিভিন্ন যে ভার্বাল এক্সপ্রেশন, আমরা যেমন ভার্বাল এক্সপ্রেশন দেখলাম যে তার কটা চেয়ার আছে, কটা টেবিল কিনবে, কত চেয়ার কিনবে, তার কতটুকু স্পেস আছে, বা বিভিন্ন ম্যান পাওয়ার, আরও অনেক কিছু এক্সপ্রেশন আমরা দেখলাম, বা আমাদের ডেলি লাইফের নিডস এবং কী কী আইটেম কেনার প্রয়োজন আছে, যে এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি সেটা এক্সপ্রেশন করছি। অবশ্যই ম্যাথমেটিক্যাল মডেল সেটা হেল্প করছে বিভিন্ন ভার্বাল এক্সপ্রেশনগুলোকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করতে। এটা অবশ্যই সত্য হচ্ছে। তারপর দেখা যাক, ইট এনেবলস ইউজ অফ অ্যালজেব্রিক টেকনিক। এটা অ্যালজেব্রিক টেকনিক ইউজ করতে সাহায্য করে। এটা অনেকটা সত্য, কিন্তু আমরা গ্রাফিক্যাল মেথডও কিন্তু এলপিপি সলভ করতে পারি, তো এটা যে সর্বদা ঠিক হবে সেটাও নয়। ইট ক্যাপচার দ্য রিলেভেন্ট রিলেশনশিপ এবং দ্য ডিসিশন ফ্যাক্টর। ডিসিশন যে ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে যে রিলেশনগুলো আছে সেটাকেই ক্যাপচার করে। তো এটা বেস্ট যদি বলা হয় তো বিটাই অ্যাকুরেট হিসেবে ধরতে পারবো আমরা, কারণ এটা বিভিন্ন ভার্বাল এক্সপ্রেশনকে কী করে, এটা ম্যাথমেটিক্যাল মডেল সম্বন্ধে জানতে চেয়েছে। ম্যাথমেটিক্যাল মডেলটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ আমাদের বিভিন্ন যে ভার্বাল এক্সপ্রেশনগুলো আছে সেগুলোকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন করতে সাহায্য করে, সেই জন্যই এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। তাছাড়া অন্যান্য ম্যাথমেটিক্যাল মডেল বা এক্সপ্রেশনগুলোকে বিভিন্ন টেকনিকে সলভ করতে হয়, সেটা পরে আসছে, কিন্তু ম্যাথমেটিক্যাল মডেলটা এই কারণেই প্রয়োজন, কারণ আমাদের বিভিন্ন ভার্বাল এক্সপ্রেশনগুলো আছে, মানে বিভিন্ন যে কন্ডিশনগুলো আমরা বলছি যে এটা প্রয়োজন, এটা খরচ করতে পারবো, যে একটা বিজনেসের ক্ষেত্রে যখনই শুরু করা হয় কন্ডিশন লাগিয়ে দেওয়া হয়, সেটা ভার্বাল এক্সপ্রেশন হচ্ছে, সেটাকে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করি। তাই বি অপশনটাই কিন্তু রাইট হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এ কনস্ট্যান্ট ইন এলপিপি restricts the value of the decision variable, use of available resources, the value of objective function, all of the above. কনস্ট্যান্ট আমরা দেখলাম একটু আগেই যে কনস্ট্যান্টগুলো কি করছে, লেস দ্যান ইকুয়ালস টু বা অনেক সময় দেখা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হচ্ছে, সেটা রেস্ট্রিক্ট করছে, কাকে রেস্ট্রিক্ট করছে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। দ্য ভ্যালু অফ দ্য ডিসিশন ভেরিয়েবল, হ্যাঁ ডিসিশন ভেরিয়েবলের ভ্যালু হতে পারে, কারণ আমরা এই যে প্রবলেমটা নিলাম, এই প্রবলেমটার ক্ষেত্রে সে কটা চেয়ার কিনবে বা কটা টেবিল কিনবে বা কটা চেয়ার কিনবে সেটা কিন্তু রেস্ট্রিক্টেড থাকবে, সে ম্যাক্সিমাম যেমন
60টা আছে, তাহলে এই রেস্ট্রিকশনের মধ্যেই সে কিন্তু থাকবে। তো এই যে কনস্ট্যান্টটা যে রেস্ট্রিকশন করে দিচ্ছি, যখন রেস্ট্রিকশন করে দিচ্ছি কনস্ট্যান্টটা, এটা এক্স কটা ওয়াই কটা একটা লিমিটেড ভ্যালু পাবো এবং আনলিমিটেড নিতে পারবো। এই কনস্ট্যান্টটা কিন্তু এই ভ্যারিয়েবলকে রেস্ট্রিকশন করে দেবে। রেস্ট্রিকশন এই ভ্যারিয়েবলটা কটা নেব সেটা কিন্তু সলভ করে আমরা বের করবো, সেটা পরে আর বিষয়। সেটা ভ্যারিয়েবলকেও কিন্তু রেস্ট্রিকশন করবে। দ্য ইউজ অফ অ্যাভেলেবল রিসোর্সেস, এটাও হবে আমাদের তাদের অ্যাভেলেবল রিসোর্স আছে, যেমন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ম্যান পাওয়ার হোক, কতটা স্পেস হোক, বাজেট হোক, সব কিছু রিসোর্সকে কিন্তু তার অ্যাভেলেবল রিসোর্সকে কী করছে, এটা রেস্ট্রিক্ট করে দিয়েছে। সেটা আমরা এখানে দেখলাম এই প্রবলেমটিতে। তার অ্যাভেলেবল রিসোর্স, এখানে অ্যাভেলেবল রিসোর্স বলতে কি আছে, তার কাছে 50,000 টাকা বাজেট আছে এবং তার 60 পিসেস মানে স্পেস, যে ঘরে যে তার দোকানে যে রাখার জায়গা সেটা ম্যাক্সিমাম 60টা পিসে আছে। তাহলে এটাই তার রিসোর্সেস, আমি হিসাবে অ্যাভেলেবল রিসোর্স হিসাবে ধরবো। এটাও রিসোর্সেস, তার বাজেটটাও রিসোর্সেস, তার যে রাখার স্পেসটা 60টা রাখতে পারবে তারও এটাও রিসোর্সেস। এটা কিন্তু রেস্ট্রিক্ট করে দিয়েছে, সেটা ম্যাক্সিমাম 60টাই হবে কিংবা ম্যাক্সিমাম 50,000, ম্যাক্সিমাম 50,000 লিমিট, সেটাই কিন্তু হবে, তার বেশি কিন্তু নিতে পারবেন। এটাকেও কিন্তু এই কনস্ট্যান্টগুলো কিন্তু রেস্ট্রিকশন করে দিচ্ছে। দ্য ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ ফাংশনের ভ্যালুকেও রেস্ট্রিক্ট করবে। এটা অবশ্যই, কারণ এই যে প্রফিটে যেটা অবজেক্টিভ ফাংশন আমরা দেখলাম এই ক্ষেত্রে, যে কতটা প্রফিট করবে সেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, ম্যাক্সিমাম প্রফিট। এখানে ম্যাক্সিমাম প্রফিট যখন আমরা এই কন্ডিশনগুলো কনস্ট্যান্টগুলো লাগিয়ে দেব, সে প্রফিট কিন্তু একটা ম্যাক্সিমাম ভ্যালুই পাবে। এমন নয় যে তার আনলিমিটেড প্রফিট আসবে। দেখা গেলো একটা নির্দিষ্ট সংখ্যক চেয়ার ও টেবিল কিনে তার আনলিমিটেড প্রফিট আছে, সেটা কিন্তু হবে না। তাহলে এর মধ্যে যখনই আমি কনস্ট্যান্টগুলো কন্ডিশনগুলো লাগিয়ে দিচ্ছি, যে ম্যাক্সিমাম 60টা চেয়ার কিনবে, 50,000 টাকায় খরচ করবে, 50,000 টাকা ব্যবসাটা শুরু করবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার প্রফিটের একটা লিমিটেশন কিন্তু থাকবে। সেজন্য এই কনস্ট্যান্টগুলো কী করছে, এখানে সব অপশানগুলোই হবে। তো ডি যে অপশান, অল অফ দ্য অ্যাভাব, এই অপশানটা রাইট হবে। নেক্সট কোশ্চেন, two types of lorries X and Y have been used to transport 70 tons solid and 30 tons liquid substance. X type lorry can carry 5 tons solid and 2 tons liquid, and Y type lorry can carry 4 tons solid and 3 tons liquid. The cost of transport are 450 and 480 per lorry of X and Y respectively. The mathematical formulation of the problem as LPP is. তো এখানে দুই টাইপের লরি আছে, দুই টাইপের লরি, এক্স অ্যান্ড ওয়াই টাইপের লরি। তারা এই লরি দুটো ইউজ করা হচ্ছে 70 টন সলিড এবং 30 টন লিকুইড ট্রান্সপোর্ট করার জন্য। কোনো একটা ইন্ডাস্ট্রিতে দেখা গেল যে দু ধরনের লরি ইউজ করছে, তার প্রতিদিন দেখা গেলো 70 টন সলিড যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় এবং 30 টন লিকুইড এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এবং এই দুটো লরি ইউজ করা হবে। বলছে এক্স টাইপ লরি ক্যান ক্যারি 5 টন সলিড, মানে এক্স টাইপ যে লরিটা আছে, দুই ধরনের লরি, বিভিন্ন ধরনের লরি আছে। এক্স টাইপ লরিটা ম্যাক্সিমাম 5 টন সলিড নিয়ে যেতে পারবে, সলিড যে সাবস্টেন্সটা, এবং ম্যাক্সিমাম 2 টনস লিকুইড সাবস্টেন্স কিন্তু নিয়ে যেতে পারবে একবারে, মানে একটা লরিতে এখানে। এবং ওয়াই টাইপ লরি, মানে একটা ওয়াই টাইপ লরি, সেকেন্ড টাইপ লরি যেটা আছে, সে ম্যাক্সিমাম 4 টন যে সলিড নিয়ে যায়, সে সলিড 4 টনস নিয়ে যেতে পারবে। যদি লিকুইড নিয়ে যায়, লিকুইড সে 3 টনস নিয়ে যেতে পারবে, তার বেশি কিন্তু নিয়ে যেতে পারবে না। দ্য কস্ট অফ ট্রান্সপোর্ট, একটা লরি এক্স টাইপ লরির জন্য তার খরচ হবে 450 টাকা, এক্স টাইপ লরি যদি ভাড়া করে, এবং আরেকটা টাইপ লরি আছে সেটা যদি ভাড়া করে সে, তার জন্য তার খরচ কত হবে, 480 টাকা। তাহলে ম্যাথমেটিক্যালি এটাকে ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করতে হবে। কোশ্চেন নাম্বার 3, আমরা যদি এটা যে টেবিলটা ড্র করি তাহলে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। আমরা টেবিলটা ড্র করছি। এখানে দুই টাইপের লরি আছে, সরি, এক্স টাইপ লরি, এক্স টাইপ লরি, ওয়াই টাইপ লরি।
এবং এই দুই টাইপ লরি কি বহন করছে? সলিড বহন করছে এবং লিকুইড সাবস্টেন্স বহন করছে। এবার এই যে এক্স টাইপ লরি আছে, এই এক্স টাইপ লরি মানে লরি, এক ধরনের লরি আছে, সেই লরি ম্যাক্সিমাম কত টন সলিড নিয়ে যেতে পারবে, ম্যাক্সিমাম কত টন লিকুইড নিতে পারবে, সেটা কিন্তু মেনশন করা আছে। তো এক্স টন লরি ম্যাক্সিমাম 5 টন সলিড নিয়ে যেতে পারবে এবং 2 টন সলিড নিয়ে যেতে পারবে, লিকুইড নিয়ে যেতে পারবে। তাহলে 5 টন সলিড নিয়ে গেল, 2 টন লিকুইড নিয়ে যেতে পারবে। এবং ওয়াই টাইপ যে লরি সেটা 4 টন সলিড এবং 3 টন লিকুইড নিয়ে যেতে পারবে। 4 টন সলিড একটা হলো ওয়াই টন লরি, এবং একটা ওয়াই টাইপ লরি 3 টন লিকুইড নিয়ে যেতে পারবে একবারে। এবং এই এক্স টাইপ যে লরি আছে, সে লরি দ্বারা ম্যাক্সিমাম কতটা আইটেম সে ক্যারি করতে পারবে, নিয়ে যাবে 70 টনস। এবং ওয়াই টাইপের জন্য সেখানে কত আছে? 30 টন। তো এটাকে আমাকে ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করতে হবে। এবং আমাকে দেখতে পাচ্ছি যে একটা লরির জন্য তার খরচ কত হচ্ছে? 450 টাকা। এবং মানে এক্স টাইপ লরির জন্য, এবং ওয়াই টাইপ লরির জন্য আমাকে খরচ হচ্ছে 480 টাকা। তাহলে আমাকে ডিসিশন ভেরিয়েবল মানে x1 y1 বা xy কোনটা সেটা আমাকে বুঝতে হবে। তাহলে একটা লরি পেয়েছে তার খরচ এত টাকা হচ্ছে দুই ধরনের লরির জন্য, তাহলে আমাকে কটা এক্স টাইপ লরি নিয়ে যাবে আর কটা ওয়াই টাইপ লরি নিয়ে যাবে, সেটাই কিন্তু আমার ডিসিশন ভেরিয়েবল হবে। তার মানে আমরা ধরে নিলাম যে এক্স টাইপ লরি নাম্বার অফ X type lorry use suppose X1 and number of Y type lorry use X2. তাহলে X2 আর X1 টা আমরা ধরে নিলাম X type লরি, মানে X1 সংখ্যক X type লরি ইউজ করছে এবং X2 সংখ্যক Y type লরি ইউজ করছে। এবং তার যে খরচটা, ট্রান্সপোর্টেশন খরচটা যদি বলি, তাহলে সেটা কত হবে? একটা লরি পেছে X1 লাইফে হচ্ছে, একটা X1 লরি পেছে তার খরচ হচ্ছে 450 টাকা, এবং একটা ওয়াই টাইপস লরির জন্য খরচ হচ্ছে 480 টাকা। তো টোটাল খরচ কত হবে? অবভিয়াসলি 450 প্লাস 450x প্লাস 480 x2। একটা এক্স টাইপ লরির জন্য 450 টাকা, তাহলে X1 সংখ্যক এক্স টাইপ লরির জন্য কত হবে? 450 x1। একটা ওয়াই টাইপ লরির জন্য খরচ হচ্ছে 480 টাকা, তাহলে X2 সংখ্যক ওয়াই টাইপ লরির জন্য খরচ হবে 480 x2। এবং এই খরচটা সে কি করবে? অবভিয়াসলি তার মিনিমাইজ, খরচটা যেন কম হয় সেটাই চেষ্টা করবে, এই জন্য এটা মিনিমাইজ হবে। এবার আমরা আসি, এই যে কন্ডিশনগুলো আছে সে কন্ডিশনগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সে এক্স টাইপ যে লরিটা সেটা দ্বারা ম্যাক্সিমাম 70 টন সলিড সে নিয়ে যাবে, 70 টন লরি ট্রান্সপোর্ট করার জন্য এক্স টাইপ লরিটা কিন্তু ইউজ করা হবে। তাহলে আমি এক্স টাইপ লরি কটা ইউজ হয়েছে? এক্স টাইপ লরি হয়েছে আমার X1টা, আর ওয়াই টাইপ লরি হয়েছে X2টা। 70 টন সলিড নিয়ে যাবে। কত টন সলিড? 70 টন নিয়ে যাবে X1 লরিটা। এখানে 70 টন সলিড এবং 30 টন লিকুইড আছে। 70 টন সলিড, তাহলে এটা নিচে হবে না, এই পরে হবে। 70 টন সলিড এবং 30 টন লিকুইড। তাহলে সলিড নিয়ে আছে কত টন? 70 টন। X1 দ্বারা আর Y1 দ্বারা নিয়ে, X1 লরি এবং ওয়াই লরি, এক্স লরি ওয়াই লরি দ্বারা নিয়ে যাবে। এক্স লরি কত সংখ্যক নিয়ে গেছে? X1 সংখ্যক ইউজ হয়েছে। একটা লরিতে নিয়ে আছে 5 টন সলিড নিয়ে যাচ্ছে, তাহলে X1 লরিতে কত টন সলিড নিয়ে যাবে? 5x1। তাহলে 5x1 প্লাস, তাহলে 5x1টা কি হচ্ছে? X1 লরি দ্বারা নিয়ে যাওয়া সলিডের পরিমাণ। এর Y1 যে X2 সংখ্যক যে ওয়াই লরি ইউজ হয়েছে, ওয়াই টাইপ লরি ইউজ হয়েছে, সে কতটুকু সলিড নিয়েছে সেটাও হিসাব করতে হবে।
এই একটা ওয়াই টাইপ লরি 4 টন সরি নিয়ে আছে, তাহলে x2 সংখ্যক ওয়াই টাইপ লরি কতটুকু নিয়ে যাবে? 4x2 সংখ্যক টন সলিড নিয়ে যাবে। এবং এই সলিডের পরিমাণটা কত হতে হবে? 70 হতে হবে। সেটা মিনিমাম যেন 70 হয়। তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু কত হবে? 70 হবে। 70 কম যেন না হয়, কারণ 70 টনই তাকে ট্রান্সপোর্ট করতে হবে। সেম টু সেম, তার টোটাল লিকুইড কতটুকু নিয়ে যেতে হবে? 30 টন তার লিকুইড ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, এবার এই 30 টন লিকুইড ট্রান্সফার সে এক্সন লরি দিয়েও করতে পারে এবং ওয়াই এক্স টাইপ লরি এবং ওয়াই টাইপ লরি দিয়েও করবে। এবং একটা এক্স টাইপ লরি কতটুকু 2 টন করে নিয়ে যাচ্ছে এবং একটা ওয়াই টাইপ লরি 3 টন নিয়ে যাচ্ছে। এর কটা এক্সট্রা লরি ইউজ হয়েছে এক্স টাইপ? এক্সন সংখ্যক, তাহলে এটা হবে 2 এক্সন হবে টোটাল এক্স এক্স টাইপ লরি দ্বারা নিয়ে যাওয়া টোটাল লিকুইডের পরিমাণ। এবং ওয়াই টাইপ লরি দ্বারা টোটাল লিকুইডের পরিমাণ কত হবে? 3x2। এবং তাকে মিনিমাম তো 30 নিয়ে যেতে হবে, মানে 30 নিয়ে যেতে হবে, 30 কম কিন্তু হবে না, এটাই তার সেজন্য কি গ্রেটার দ্যান 30 হবে। এটা সাবজেক্ট টু কনস্ট্যান্ট। এটা আমার কনস্ট্যান্টগুলো হয়ে গেল, এটা আমার অবজেক্টিভ ফাংশন। এবার আমরা দেখি কোন অপশনটা রাইট হচ্ছে। 450x1 480x1 মিনিমাইজ প্রবলেম, প্রথমটা তো বাদ চলে যাবে, মিনিমাইজ প্রবলেম এটা হবে 5x1 4x2 প্লাস লেস দ্যান আছে, এটা গ্রেটার দ্যান, মানে সি অপশনটা হবে। সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। Next question number 4. A firm manufactures two types of product A and B and sell them at profit 20 rupees on type A, 2 rupees on type A and rupees 3 on type B. একটা ফার্ম ম্যানুফ্যাকচারার দুটো ধরনের আইটেম সেল করছে, একটা এ টাইপ এবং বি টাইপ, এবং মানে ম্যানুফ্যাকচার করছে এবং তৈরি করে এবং সেটাকে বিক্রি করছে। এবং একটা এ টাইপ বিক্রি করার জন্য তার প্রফিট 2 টাকা হচ্ছে এবং একটা বি টাইপ প্রোডাক্টস বিক্রি করার জন্য তার প্রফিট হচ্ছে 3 টাকা হচ্ছে। The type A requires 1 minute processing on first machine and 2 minutes on the second machine. দুই ধরনের মেশিন ইউজ করা হচ্ছে এই দুটো আইটেম বানানোর জন্য। প্রথম যে মেশিনটা, সেটা যদি এ টাইপটা তৈরি করে সেটা তৈরি করতে 1 মিনিট টাইম লাগছে। এবং সেকেন্ড আরেকটা মেশিন আছে, সেই মেশিনটা যদি বানানো হচ্ছে এই টাইপটা, সেটা 2 মিনিট সময় নিচ্ছে। And type B requires 3 minutes to processing the first machine and 1 minute on the second machine. এবং আরেকটা যে মেশিনটা আছে এবং টাইপ বি যে আইটেমটা আছে, সেই আইটেমটা যদি প্রথম মেশিন দিয়ে তৈরি করছে সেটা 3 মিনিট সময় নিচ্ছে, সেকেন্ড মেশিন দিয়ে যদি ইউজ করছে সেটা 1 মিনিট সময় নিচ্ছে। The first machine is available for not more than 350 minutes while second machine is available for 440 minutes. যে দুটো মেশিন আছে সে মেশিনটা কতটুকু ইউজ করা ম্যাক্সিমাম যাবে সেটা কিন্তু বলে দিয়েছে। 350 মিনিট ইউজ করতে পারবে ম্যাক্সিমাম প্রথম মেশিনটা, সেকেন্ড মেশিনটা ম্যাক্সিমাম 440 মিনিট ইউজ করতে পারবে। তারপরে এটাকে ম্যাথমেটিক্যালি আমাকে ফর্মুলেট করতে হবে। তো এটা আমরা টেবিলের দ্বারা গঠন করি এবং দিয়ে বোঝার চেষ্টা করি। তো দুই ধরনের আইটেম তৈরি করছে, একটা এ টাইপের আইটেম, বি টাইপের আইটেম। এই আইটেমটা কি দ্বারা তৈরি হচ্ছে? মেশিন দ্বারা তৈরি হচ্ছে এবং দুই ধরনের মেশিন ইউজ করা হচ্ছে। মেশিন 1, মেশিন 2। তো এই আইটেমটা মেশিন 1 দ্বারা যখন বানাচ্ছে তার সময় নিচ্ছে কতটুকু? এখানে লেখা আছে এই আইটেমটা যদি প্রথম মেশিন দিয়ে বানানো হচ্ছে 1 মিনিট সময় নিচ্ছে, দ্বিতীয় মেশিন দিয়ে বানালে 2 মিনিট সময় নিচ্ছে। প্রথম মেশিন সময় নিচ্ছে 1 মিনিট, সেকেন্ড মেশিন হচ্ছে 2 মিনিট। নেক্সট,
বি আইটেমটা যদি প্রথম মেশিনে তৈরি করছে বি আইটেম 3 মিনিট সময় নিচ্ছে এবং সেকেন্ড মেশিনে কত নিচ্ছে 1 মিনিট সময় নিচ্ছে, তাহলে 3 মিনিট এবং 1 মিনিট। এবং এই যে মেশিন, প্রথম মেশিন এবং সেকেন্ড মেশিন, তার কিন্তু একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। প্রথম মেশিনে ম্যাক্সিমাম 350 মিনিট ইউজ করতে পারবে, সেকেন্ড মেশিনটা ম্যাক্সিমাম 440 মিনিট ইউজ করতে পারবে। তাহলে এর লিমিটেশন যদি বলি 350 মিনিট, এর 440 মিনিট। এবার সে কিন্তু এই আইটেমগুলো এ আর বি আইটেম যেটা তৈরি করছে সেটা কিন্তু বিক্রি করছে। বিক্রি করে তার একটা আইটেমের প্রফিট হচ্ছে স্যার 2 টাকা, মানে এই টাইপের প্রফিট হচ্ছে 2 টাকা আর বি টাইপের প্রফিট হচ্ছে 3 টাকা। তাহলে আমাকে ডিসিশন ভেরিয়েবল কি হবে সেটা আমাকে বুঝতে হবে। এখানে দুই ধরনের আইটেম তৈরি করছে, সেটাই তৈরি করে এবং সেটা বিক্রি করছে। তাহলে তার ডিসিশনটা সে এই নেবে যে এই ধরনের আইটেম সে কটা তৈরি করবে এবং বি ধরনের আইটেম সে কটা তৈরি করবে। এটাই তার কিন্তু মেন লক্ষ্য থাকবে, যাতে তার ম্যাক্সিমাম প্রফিটটা আসে। আমরা ধরে নিলাম এট নাম্বার অফ টাইপ এ প্রোডাক্ট বা আইটেম প্রডিউস বি x1 and number of type B product produce by x2। তাহলে x1 সংখ্যক সে টাইপ A প্রডিউস করছে এবং x2 সংখ্যক টাইপ B প্রডিউস করছে। এবং একটা এ টাইপের প্রোডাক্ট তৈরি করতে তার লাভ কত হচ্ছে 2 টাকা, বি টাইপের কত 3 টাকা। তাহলে x1 সংখ্যক তৈরি করে তার লাভ কত হবে, অবভিয়াসলি 2x1, এবং x2 সংখ্যক টাইপ বি প্রোডাক্ট বিক্রি করে তার লাভ হবে 3x2। টোটাল প্রফিট যদি বলা হয়, প্রফিট যেটা রিপ্রেজেন্ট করলাম, তাহলে 2x1 প্লাস 3x2, এই প্রফিটটা সে কি করবে, ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে, তার ম্যাক্সিমাইজ হয়। নেক্সট, এই যে মেশিন, ফার্স্ট যে মেশিনটা সেটা ম্যাক্সিমাম 350 মিনিট ইউজ করতে পারবে। এই ফার্স্ট মেশিনটা সে দুই ধরনের আইটেমই তৈরি করতে পারবে। এ টাইপের প্রোডাক্টটা তৈরি করতে তার 1 মিনিট সময় নিচ্ছে, বি ধরনের প্রোডাক্ট তৈরি করতে 3 মিনিট সময় নিচ্ছে। একটা প্রোডাক্ট করতে তার 1 মিনিট এবং একটা বি টাইপ প্রোডাক্ট করতে তার 3 মিনিট। এবং এই টাইপ প্রোডাক্ট সে কটা প্রডিউস করবে, আমি ধরে নিলাম x1 সংখ্যক। তাহলে x1 সংখ্যক প্রোডাক্ট যদি প্রথম মেশিন দিয়ে বানায় তাহলে তার কতটুকু সময় লাগবে, x1 × 1, তার মানে কি হবে x1 10। এবং সে যদি প্রথম মেশিনটা যদি বি টাইপের প্রোডাক্টটা যদি তৈরি করে, সেকেন্ড যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা তৈরি করতে একটা প্রোডাক্ট তৈরি করতে তার মিনিট সময় নিচ্ছে। এবং আমরা ধরে নিলাম যে সে x2 সংখ্যক টাইপ বি প্রোডাক্ট তৈরি করবে, তার মানে কি হবে 3x2 হবে প্লাস 3x2। তাহলে এই মেশিন 1টা এ টাইপের প্রোডাক্ট এবং বি টাইপের প্রোডাক্ট করতে তার টোটাল কতটুকু সময় লাগবে সেটা কিন্তু আমরা লিখলাম। এবং এই সময়টা ম্যাক্সিমাম কত হবে 350, কিন্তু মেশিনের একটা লিমিটেশন আছে, দেখা গেলে তার বেশি করলে মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে, তার লিমিটেশন কত 350 মিনিট। তাহলে কি এটা লেস দ্যান ইকুয়ালস 350 মিনিট, তার বেশি কিন্তু সে ইউজ করতে পারবে না। সেম টু সেম মেশিন 2 সে দুই ধরনেরই প্রোডাক্ট তৈরি করতে পারবে। প্রথম প্রোডাক্ট তৈরি করতে তার 2 মিনিট সময় নিচ্ছে, বি টাইপের প্রোডাক্ট করতে তার একটা প্রোডাক্ট তৈরি করতে 3 মিনিট। এবং এই টাইপের প্রোডাক্ট আমরা ধরে নিয়েছি যে x1 সংখ্যক সে তৈরি করবে। তাহলে এই টাইপের প্রোডাক্ট x1 সংখ্যক তৈরি করতে তার টোটাল কতটুকু সময় লাগবে মেশিন 2 দ্বারা, অবভিয়াসলি 2x1 হবে, 2x1 প্লাস। এবং টাইপ বি তৈরি করতে একটা প্রোডাক্ট তৈরি করতে 1 মিনিট সময় নিচ্ছে, তাহলে x2 সংখ্যক টাইপ বি তৈরি করতে তার কতটুকু, x2 × 1 মানে x2 হবে। তাহলে এই টাইমটা, টোটাল টাইম, এই টাইমটা যে আমি যোগ করলাম, এই টাইমটা কি মেশিন 2 দ্বারা, সেকেন্ড মেশিন দ্বারা ইউজ টোটাল টাইম
এবং টোটাল টাইমটা অবভিয়াসলি কত হবে, 440 থেকে কম হবে, তার বেশি কিন্তু ইউজ করতে পারবে না, কারণ তার বেশি ইউজ করলে হয়তো মেশিনটা নষ্ট হতে পারে বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। ম্যাক্সিমাম 440 মিনিট ইউজ করতে পারবে। তো এটাই হয়ে গেলো ম্যাথামেটিক্যাল ফর্মুলা। এখন এখানে যে x1 x2 ইউজ করতে অবভিয়াসলি এগুলো কী হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে, কারণ এটা কতটা আইটেম তৈরি করছি, আইটেম করবে কখনোই কিন্তু নেগেটিভ হবে না। এটাই হলো ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন। তো আমরা দেখে নিই এবার কোন অপশনটা রাইট হচ্ছে। x1 প্রথমে এটা ম্যাক্সিমাইজিং প্রবলেম, তাহলে মিনিমাইজ বাদ চলে গেল। 2x1 প্লাস 3x2 আছে, 2x1 প্লাস 3x2, 2x1 প্লাস 3x2 তিনটেতেই আছে। দেখি কনস্ট্যান্টগুলো দেখি, x1 প্লাস 3x2, x1 প্লাস 3x2 প্রথমটা বাদ চলে গেল, x1 প্লাস 3x2 মানে সেকেন্ডটা আছে, 2x1 প্লাস x2 লেস দেন 440, তাহলে এখানে বি অপশনটাই কিন্তু রাইট হচ্ছে। ওকে, আমরা নেক্সট প্রবলেম দেখি। Question number 5. An agriculture farm has 60 tons of nitrogen fertilizer and 20 tons of phosphate. It will be able to sell 4:3 mixtures of these substances as a profit 9 rupees per ton and 2:5 mixtures at a profit of rupees 14 per ton respectively. In the mathematical formulation as LP. তো একজন এগ্রিকালচার ফার্ম, তার কাছে স্টোর করা আছে যে 60 টন নাইট্রোজেন আছে এবং 20 টন ফসফেট ফার্টিলাইজার আছে। সে কিন্তু এগুলো বিক্রি করছে না ডাইরেক্টলি, সে কী করছে, এই দুটোকে মিক্স করছে, নাইট্রোজেন ও ফসফেট মিক্স করে দুই ধরনের মিক্সচার বানিয়েছে। একটা মিক্সচারে সে নাইট্রোজেন এবং ফসফেটের অনুপাতটা 4:3 নিয়েছে এবং সেই মিক্সচারটা সে বিক্রি করে 9 টাকা প্রফিট পাচ্ছে 1 টনে। এবং সেকেন্ড যে মিক্সচারটা বানিয়েছে সেখানে নাইট্রোজেন ও ফসফেটের পরিমাণ আছে 2:5 এবং সে মিক্সচারটা বিক্রি করে তার 14 টাকা 14 টাকা প্রফিট হচ্ছে পার টনে। এবার আমাকে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন করতে হবে। আমরা যদি এটা টেবিলের সাহায্যে দেখি, নাইট্রোজেন ফসফেট, তো নাইট্রোজেন ফসফেট ইউজ করে সে দুই ধরনের মিক্সচার তৈরি করছে। মিক্সচার 1, মিক্সচার দেখি আমরা মিক্সচার 1 যেটা সে বানাচ্ছে সেখানে কিন্তু কোথায় গেল, নাইট্রোজেন ও ফসফেটের অনুপাতটা কত আছে, 4:3, 4:3। তাহলে নাইট্রোজেন ও ফসফেটের অনুপাত মানে N:P, এটা কত হচ্ছে 4:3 প্রথম মিক্সচারে। তাহলে আমি যে N এর পরিমাণটা যে বের করি তাহলে কত হবে, 4/4 + 3 মানে 4/7, মানে কি 4/3 অংশ নাইট্রোজেন থাকছে এবং 3/7 কি ফসফেট থাকছে। এর মিক্সচার 2 এ নাইট্রোজেন ও ফসফেটের অনুপাতটা কতটুকু রাখছে, 2:5। 2:3 নাইট্রোজেন আর ফসফেটের 2:5, নাইট্রোজেনের পরিমাণ যদি বলি সেটা 2/7 অংশ, 2/7 অংশ এবং 5/7 অংশ। তাহলে আমরা মিক্সচার সম্বন্ধে আইডিয়া পেয়ে গেলাম। এবার আমরা দেখব তার কাছে লিমিটেশন কতটুকু আছে। তার কাছে নাইট্রোজেন পরিমাণ ম্যাক্সিমাম কত আছে, 60 টন আছে এবং ফসফেটের পরিমাণ কত আছে, 20 টন আছে। নাইট্রোজেন পরিমাণ ম্যাক্সিমাম কত, 60 টন এবং ফসফেটের পরিমাণ হচ্ছে 20 টন। এবং তার এই যে আইটেম, এই যে মিক্সচারটা তৈরি করলো, প্রথম মিক্সচার করে তার প্রফিট কতটুকু হচ্ছে, কত টাকা হচ্ছে প্রফিট,
টাকা এবং 14 টাকা। এটাতে 9 টাকা তার লাভ হচ্ছে, এটাতে তার 14 টাকা লাভ হচ্ছে। তাহলে তার তো নাইট্রোজেন ফসফেট আছে। এর প্রশ্ন হলো তার প্রশ্ন থাকবে যে আমি এই মিক্সচার 1 কতটুক বানাবো, ওই মিক্সচার 2 কতটুক বানাবো, এটাই তার কিন্তু প্রশ্ন থাকবে যে মিক্সচার 1 কতটুক বানালে আর মিক্সচার 2 কতটুক বানালে তার ম্যাক্সিমাম প্রফিটটা আসবে। তো ধরে নিল সে প্রডিউস মিক্সার ওয়ান সে সাপোজ x1 কেজি বানালো, কেজি না এটা টনে ইউজ করা হয়েছে, টনস। আর মিক্সচার 2 x2 টনস। এবার আমরা যদি এক অংশের কথা ভাবি, এক অংশে তার নাইট্রোজেনের পরিমাণ বা 1 কেজি কথা যদি ভাবি, 1 কেজিতে নাইট্রোজেন মিক্সচার ওয়ানে নাইট্রোজেন কতটুকু থাকছে 4/7, আর ফসফেট থাকছে 3/7। এবং নাইট্রোজেনের হিসাবটা যদি আমরা করি, নাইট্রোজেনটা মিক্সচার ওয়ানে থাকছে 4/7, তো মিক্সচার 2/2 এ থাকছে 2/7। টোটাল নাইট্রোজেন সে ইউজ করতে পারবে ম্যাক্সিমাম 60 টন। তাহলে আমরা যদি নাইট্রোজেনের পরিমাণ এই দুটো মিক্সচারে কতটুকু ইউজ হয়েছে বের করি, তাহলে আমরা বের করতে পারবো। তাহলে 1 কেজিতে আমি ধরলাম এটা 1 কেজিতে 1 কেজি 1 কেজিতে সে মিক্সচার ওয়ানে ইউজ হচ্ছে 4/7। তাহলে এক্স টন মিক্সচার ওয়ান তৈরি করেছে। তাহলে 1 কেজি মিক্সচার ওয়ানের জন্য 4/7, তাহলে এক্স টনে কত হবে 4/7 ইন্টু x1 প্লাস, এবং 1 কেজিতে মিক্সার 2তে ইউজ হয়েছে 2/7। তাহলে x2 টনে, মানে 1 কেজি মানে 1 টনে, x2 টনে কত হবে 2/7 x2। এই যে টোটাল আমরা নাইট্রোজেনটা কতটুকু ইউজ হয়েছে সেটা আমরা পেলাম এই দুটো মিক্সার তৈরি করতে, মানে x1 কেজি x1 টন এবং x2 টন মিক্সার 1 মিক্সার 2 তৈরি করতে তার নাইট্রোজেন কতটুকু ইউজ হয়েছে সেটা কিন্তু আমরা পেলাম। এবং নাইট্রোজেনের ইউজের পরিমাণটা ম্যাক্সিমাম কত হবে, তার লিমিটেশন আছে 60 টন। তাই এটা ম্যাক্সিমাম কত হতে পারবে 60 টন, সেজন্য লেস দ্যান ইকুয়ালস টু 60। যদি আমরা 7 দিয়ে গুণ করে দিই, তাহলে 4x1 প্লাস 2x2 লেস দ্যান এর সাথে 42, 420। নেক্সট আমরা কতটুক ফসফেট ইউজ হয়েছে মিক্সার ওয়ানে এবং মিক্সচার 2তে কতটুক ফসফেট ইউজ হয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। এবং 1 টনে আমি ধরে নিলাম 3/7 ফসফেট ইউজ হচ্ছে। তাহলে মিক্সার 1 কত টন আমরা প্রডিউস করবে, সে তৈরি করবে, সেটা x1 টন। তাহলে 1 টনে এত, তাহলে x1 টনে কত হবে 3 ইন্টু x1, 3/7 ইন্টু x1, 3/7 ইন্টু x টন হবে। এটা মিক্সার 1 তৈরি করতে তার এত পরিমাণ ফসফেট লেগেছে। মিক্সার 2 তৈরি করতে তার কতটুকু ফসফেট লেগেছে সেটা আমাকে বের করতে হবে। 1 টনে সে 5/7 ফসফেট ইউজ করছে, তাহলে x2 টনে কতটুকু হবে 5/7 ইন্টু x2 হবে 5/7 ইন্টু x2। এটা লেস দ্যান ইকুয়ালস টু কত হবে, তার ফসফেট আছে ম্যাক্সিমাম 20 টন, এটাকে লেস দ্যান ইকুয়ালস টু কত হবে 20। আমাদের 7 দিয়ে গুণ করে দিই, 3x1 5x2 লেস দ্যান ইকুয়ালস টু 140। আমরা দুটো কনস্ট্যান্ট পেলাম, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। এবং সে বিক্রি করে মিক্সার 1 বিক্রি করে সে 9 টাকা লাভ করছে 1 টনে, এবং মিক্সার 2 বিক্রি করে সে 14 টাকা লাভ করছে। এবং x1 টন সে মিক্সার 1 তৈরি করেছে এবং x2 সঙ্গে মিক্সার 2 তৈরি করেছে। তাহলে মিক্সার 1 এ তার প্রফিটের পরিমাণ কত হবে, 1 টনে 9 টাকা হচ্ছে, তাহলে x1 টনে কত হবে 9x1 হবে, 9x1। 1 টনে সে মিক্সার 2তে 14 টাকা লাভ হচ্ছে, তাহলে x2 টনে কত হবে 14x2। এবং এটা হচ্ছে প্রফিট। এর প্রফিটটা কি হবে, সে ম্যাক্সিমাইজ করতে চাইবে, সেজন্য ম্যাক্সিমাইজ। তো আমরা দেখিবে কোন অপশনটা রাইট হচ্ছে। 9x1 প্লাস 14x2, 4x1 প্লাস 2x2।
হয়েছে 4x1 প্লাস x2, 4x1 ওটাতে ম্যাচ করছে। ও, এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিতে পারবো। যদি 2 দিয়ে ডিভাইড করে দেওয়া হয় তাহলে 2x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়ালস টু 210 হবে। এটা 2 দিয়ে ডিভাইড করা আছে। 2x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়ালস টু 210, 2x1 প্লাস x2 লেস দ্যান 2 এটা ম্যাচ করছে। এবং সেকেন্ড কনস্ট্যান্টটা আছে 3x1 প্লাস 5x2 লেস দ্যান 140, তো 3x1 প্লাস 5x2 লেস দ্যান 140 প্রথম অপশানটাই কিন্তু ম্যাচ করছে। তো প্রথম যে অপশানটা আছে সেই অপশানটা রাইট হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। The medical experts and dietitian tell us that it is necessary for adult to consume at least 75 grams of protein, 85 grams of fats, and 300 grams of carbohydrate daily. A food item contains a food item 1 মানে 1 number food item contains 8 grams of protein, 1.5 grams of fat, and 35 grams of carbohydrate per 100 gram. 100 গ্রামে কতটুকু প্রোটিন ফ্যাট আছে সেটা মেনশন করা আছে। and food 2 item contains 12 gram proteins, 2.0 grams fat এবং 25.0 gram carbohydrate per 100 grams. And food 3 contains 3.5 grams protein, 2.5 grams fat and 28.7 gram carbohydrate per 100 gram. Cost per kg of each food items are 120, 230, 280 respectively. The mathematical formulation as LPP is. এটা আমরা বোঝার চেষ্টা করি। আমাদেরকে ডায়েটিশিয়ান বলে দিয়েছে যে একটা মানুষের ডেইলি কতটুক প্রোটিনের দরকার, কতটুক ফ্যাটের দরকার ও কতটুক কার্বোহাইড্রেট দরকার। এবং 3 ধরনের খাবার বিক্রি হচ্ছে দেখা গেল। একটা ফুড আইটেম 1 হচ্ছে, ফুড 2 আইটেম 2 এবং ফুড 3। এবং ফুড আইটেম 1 এ ফার্স্ট ফুডে কতটুক কার্বোহাইড্রেট থাকে, কতটুক ফ্যাট থাকে, কতটুক প্রোটিন থাকে 100 গ্রামের মধ্যে, সেটা কিন্তু মেনশন আছে। সেম টু সেম ফুড 2 আছে, সেম টু ফুড 3 আছে। এবং ফুড 1 ফুড 2 ফুড 3 তে কতটা কেজি দাম সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। তাহলে এটা ম্যাথমেটিক্যালি ফর্মুলেশন করতে হবে। তাহলে আমাদের মেইন পারপাস কি হবে, যে এই 3 ধরনের ফুড আমরা এমনভাবে নিব আর আমার ডেইলি যে নিডটা আছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের, সেটা যেন ফুলফিল হয় এবং এটা কেনার পর যে আমার খরচটাও যেন কম হয়, এটাই কিন্তু মেইন পারপাস থাকবে। তো আমরা দেখি সিচুয়েশনটা। তো 3 ধরনের ফুড আইটেম সে তৈরি করছে, মানে কিনতে হবে। তো অপশান আছে ফুড 1, ফুড 2, ফুড 3 এবং তাতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, আমি শর্টে লিখলাম প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। ফুড 1 এ কতটুকু প্রোটিন আছে, কতটুকু ফ্যাট আছে আর কতটুকু কার্বোহাইড্রেট আছে সেটা কিন্তু মেনশন করা আছে। সবগুলো কিন্তু 100 গ্রামের মধ্যে, পার 100 গ্রাম, পার 100 গ্রাম, পার 100 গ্রাম। এটা কতটুকু আছে আমরা লিখে নিই। ফুড আইটেমে আছে, ফুড 1 আইটেমে 8 গ্রাম, 1.5 গ্রাম, 35 গ্রাম, তো 8.0, 1.5, 35.0। ফুড 2 আইটেমে আছে 12, 2, 25, 12, 2, 25। ফুড 3 আইটেমে আছে 3.5, 2.5, 28.7, 3.5, 2.5, 28.7। এবং একটা মানুষের ডেইলি প্রোটিনের এবং ফ্যাটের এবং কার্বোহাইড্রেটের রিকোয়ারমেন্ট, নিডস যদি বলা হয়, নিডস কতটুকু সেটা বলে মেনশন করা আছে। মিনিমাম 75 ইউনিট, 75 গ্রাম প্রোটিন দরকার, 85 গ্রাম ফ্যাট দরকার, 300 গ্রাম কার্বোহাইড্রেট।
75 প্রোটিন, 85 ফ্যাট এবং 300 গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন। সো আমাকে ডিসিশন ভেরিয়েবল খুঁজতে হবে। কোনটা ডিসিশন ভেরিয়েবল? আমাদের ডিসিশন ভেরিয়েবল এটাই হবে যে আমি এই ফুড 1 কতটুকু নিব, ফুড 2 কতটুকু নিব এবং ফুড 3 কতটুকু নিব, সেটাই আমার ডিসিশন ভেরিয়েবল। আমি ধরে নিলাম ফুড 1 আমি x1, এখানে খরচের পরিমাণটা কেজিতে দেওয়া আছে। তোমরা কেজিতে ধরে নিতে পারি 1 কেজিতে কতটুকু খরচ হচ্ছে, মানে 1 কেজি ফুড 1 এর দাম, মানে কতটুকু কত কেজি ফুড 1 কিনতে হবে, কতটুকু ফুড 2 এবং কতটুকু ফুড 3 কিনতে হবে। এটা আমি কেজিতে ধরবো কারণ খরচটা কেজিতে দেওয়া আছে। কত? 120, 230, 280, 120, 230। আমি ধরে নিলাম ফুড 1 x কেজি কিনতে হবে, ফুড 2 আমার x2 কেজি এবং ফুড 3 আমার x3 কেজি কিনতে। তাহলে মোট খরচ যদি বলা হয়, মানে কস্ট জেড দ্বারা রিপ্রেজেন্ট করলাম, তাহলে x1 কেজি ফুড 1 আইটেম কিনছে এবং 1 কেজি ফুড 1 আইটেমের কত টাকা খরচ? 120 টাকা। তাহলে x1 কেজিতে কত হবে? 120 x1, 230 x2 হবে ফুড 2 এর জন্য এবং 280 x3 হবে। এটা তার টোটাল খরচ হবে। এই খরচটা সে কি করবে? মিনিমাইজ করার চেষ্টা করবে, আমার খরচটা কম হয় এবং খরচ কম হয়ে তার ডেইলি যে নিডসটা, সে নিডসটা যেন পূরণ হয়। নিড কি? প্রোটিনের নিডস, ফ্যাটের নিডস এবং কার্বোহাইড্রেট নিডস। প্রোটিনের নিডস কত? 75 গ্রাম। এই 75 গ্রাম প্রোটিন সে এই যে 3টে আইটেম কিনলো, ফুড 1, ফুড 2, ফুড 3, 3টে আইটেমে সে কিছু কিছু পরিমাণ ফ্যাট প্রোটিন পাবে। তাহলে ফুড 1 আইটেমে 100 গ্রামের জন্য কত গ্রাম প্রোটিন পাচ্ছে? 8 গ্রাম। আর কিনেছে কত? x1 কেজি। তাহলে 100 গ্রামের জন্য যদি 8 গ্রাম হয়, তাহলে 100 সাথে আমি যদি 10 গুণ করি, তাহলে কত? 1 কেজি হবে। 1 কেজিতে কত হবে? 80 গ্রাম। 1 কেজিতে কি 80 গ্রাম থাকবে? এবং সে কত কেজি কিনছে? x1 কেজি কিনছে। তাহলে কত হবে? 80 x1 পরিমাণ প্রোটিন পাবে ফুড 1 থেকে। সিমিলারলি 100 গ্রামে 12 গ্রাম, তাহলে 1 কেজিতে কত হবে? 120 গ্রাম। তাহলে 120 ইন্টু x2 গ্রাম প্রোটিন পাবে ফুড 2 থেকে এবং ফুড 3 থেকে কত পাবে? 35 x3। এই যে এটা হচ্ছে তার টোটাল প্রোটিনের পরিমাণ। এই 3টে যে ফুড কিনলো, এই 3টে ফুডে কতটুকু, এটাতে কতটুকু পরিমাণ প্রোটিন পাবে, সেটা আমরা পেলাম। এই টোটাল পরিমাণ প্রোটিনটা তার যে ডেইলি ডাক্তার ডায়েটিশিয়ান বলেছে মিনিমাম 75 গ্রাম জন্য তার প্রোটিন থাকে। তাহলে কি হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 75 হবে। সেম টু সেম আমরা যদি ফ্যাটের পরিমাণ বুঝি, 3টে ফুড কিনেছে, 3টে ফুডে কিছু কিছু পরিমাণ ফ্যাট থাকবে। তাহলে প্রথম পরিমাণ যদি আমরা ফুডে 100 গ্রামে থাকছে 1.5 গ্রাম, সে কত x2 কেজি 2 কিনেছে, তাহলে 1 কেজিতে কত হবে? 15 হবে। 10 দিয়ে গুণ করলে 15 হবে, তাহলে 15, 1 কেজিতে 15 গ্রাম, তাহলে x2 কেজিতে কত হবে? 15 x2। সেম টু সেম ফুড 2 আইটেম থেকে 20 x2 হবে, ফুড থেকে 25 x3। মিনিমাম রিকোয়ারমেন্ট কত? 85 গ্রাম, তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু কত? 85। তো যদি আমি কার্বোহাইড্রেটের পরিমাণ বের করি, তাহলে ফুড 1 এ 100 গ্রামের জন্য কত? 35 গ্রাম থাকছে এবং তাহলে 1 কেজির জন্য কত হবে? 350 গ্রাম হবে এবং সে টোটাল কত কেজি কিনেছে? x3 কেজি কিনেছে, তাহলে 350 x3 হবে। এটা কি? সরি, x1, 350 x1। এটা ফুড 1 আইটেমে কার্বোহাইড্রেট পরিমাণটা পেল। ফুড 2 থেকেও তো কার্বোহাইড্রেট হবে, 3টে ফুডে যখন কিনেছে 3টে ফুডে সে কার্বোহাইড্রেট পাবে। ফুড 1 তে এতটুকু কার্বোহাইড্রেট পেলো, ফুড 2 কতটুকু কার্বোহাইড্রেট পাবে? 100 গ্রামে 25 গ্রাম, তাহলে 1 কেজিতে কত হবে? 250। তো 250 এবং সে x2 কেজি কিনেছে, 250 x2। সেম টু সেম, তারপর কত হবে? 287 x3। এবং এই পরিমাণটা তার মিনিমাম যে 300 গ্রামের রিকোয়ারমেন্ট, সেটা যেন ফুলফিল হয়।
এটা গেল এই ফর্মুলেশন, কিন্তু আমরা যদি এটার অপশন যদি চেক করি সেটা কিন্তু কোনটার সাথে কিন্তু ম্যাচ করছে না, কোনটাই কিন্তু ম্যাচ করছে না, 350 কোনটাতেই কিন্তু। তো এটাকে আমরা একটু অন্যভাবে করতে হবে। অন্যভাবে কিভাবে সেটা আমরা এখানে দেখাচ্ছি। এইভাবে যদি ধরা হয় তাহলে কিন্তু কোনো অপশানে ম্যাচ করছে না। 10 দিয়ে ডিভাইড করলেও যে ম্যাচ করবে সেটাও কিন্তু ম্যাচ করছে না। আমরা এখানে কি করব, আমরা যে ফুড অ্যান্ড ফুড টু যেটা ধরেছিলাম, আমাদের কিন্তু এখানে এই যে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট সেটা কিন্তু 100 গ্রামের রেসপেক্টে দেওয়া আছে, 100 গ্রামের রেসপেক্টে দেওয়া আছে। কিন্তু এদের যে প্রাইসগুলো যেটা দেওয়া আছে সেটা কি যে আবার 1 কেজির প্রাইস দেওয়া আছে, 1 কেজি কতটুক দাম সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এই যে ফুড অ্যান্ড ফুড টু ফুড দিয়ে কতটুকু কিনবো এটা এমনভাবে ধরবো যেন এয়ার প্রোডাক্ট আকারে আসে, 100 গ্রামের মাল্টিপল আকারে আসে, 100 গ্রামের মাল্টিপল। তাহলে 1 কেজি কত দিয়ে ভাগ করলে 100 গ্রাম আসবে? 1 কেজি মানে কত? 1000 গ্রাম। তাহলে 1 কেজি 1000 গ্রাম হলো, একে যদি আমি 1/10 যদি করি তাহলে 1/10 কেজি মানে কত হবে? 100 গ্রাম হবে। তাহলে 1/10 হিসেবে রেসিপ্রোকাল করলাম, আমি ধরে নিলাম যে ফুড অন আইটেম কিনবে x1/10 কেজি, আর ফুড টু কিনবে x2/10 কেজি, অ্যান্ড ফুড 3 কিনবে x3/10 কেজি। যখনই x1/10 কেজি করছি সেটা অ্যাকচুয়ালি কত হচ্ছে? x1 ইন্টু 100 মানে 100 x1 গ্রাম হয়ে যাবে। এটা কত হবে? 100 x2 গ্রাম, 100 x3 গ্রাম হবে। হলো? আমরা একটু অন্যভাবে ধরে নিলাম, x1/10, x2/10, x3/10। এবার যদি আমি বসাই তাহলে z এর পরিমাণটা কত হবে? 120 x1/10 প্লাস 230 x2/10 প্লাস 280 x3/10। মানে এত কেজি কিলো কিনেছে, তাহলে এটা হবে 12 x1, 23 x2, 28 x3। এই খরচটাকে সে মিনিমাইজ করতে চাইবে, মিনিমাইজ। এবার আমরা আসি, 100 গ্রামে প্রোটিন 8 গ্রাম থাকছে ফুড অনে, এবং সে প্রোটিন কত গ্রাম ইউজ নিয়েছে, ফুড অন কত গ্রাম নিয়েছে? 101x। তাহলে 100 গ্রামে কত? 8 গ্রাম। তাহলে 101x এ কত হবে? অবভিয়াসলি 80x হবে, মানে 8x হবে। আমরা হিসাব সিম্পল ইউক্লিড নিয়মে যদি করি, 100 গ্রামে কত থাকছে? 8। 1 গ্রামে কত হবে? 8/100। এবং আমাকে 100 x1 বের করতে বলেছে। তাহলে 100 x1 ইন্টু 8/100 মানে কত হবে? 8 x1 হবে। এটা 8 x1 হবে, এটা 12 x2 হবে, এবং এটা 3.5 x2 হবে। তাহলে 8 x1, 12 x2, 3.5 x3, এবং সেটা মিনিমাম নিড সেটা কত? 75, সেটা যেন ফুলফিল হয়। সেম টু সেম বাকিগুলো হবে 1.5 x1, 2.0, 2.5, এটা 1.5 x1 হবে, 2.5 x2 and 3.5 x3। এটা কত হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 85। সেম টু সেম এখানে সি প্রোডাক্ট কার্বোহাইড্রেটের জন্য কত আছে? 100 গ্রামে থাকছে 35 গ্রাম, 35 গ্রাম, এবং ফুড আইটেমে কত হবে? 101x হয়েছে, কি হবে? আমার ঐকিক নামে যদি করা হয় তাহলে কত? 35 x1 হবে। সেম টু সেম 25 x2 হবে, এবং 28 8.7 x3 হবে। তাহলে 3.5 x1 প্লাস 25 x2 প্লাস 28.7 x3 greater than equals to 300। এবং আমরা যে ভ্যারিয়েবলগুলো ইউজ করলাম x1/10 এর সবগুলো কি হবে? পজিটিভ হবে, মানে x1 ও পজিটিভ, x2 এবং x3 greater than equals to কত হবে? 0 হবে। সো এই এলপিভিটা এরকম ভাবে ধরতে হবে।
তো সেটা যে আমরা দেখি, তো প্রথম যে অপশনটা সেটা কিন্তু ম্যাচ করবে। 12x1 প্লাস 23x2 প্লাস 28x3, এটা মিনিমাইজ করতে হবে এবং স্বাভাবিক কনস্ট্যান্ট আমরা যদি দেখি এই অপশনটা ম্যাচ করবে। এটা প্রথম অপশনটা রাইট হবে। মিনিমাইজ, ম্যাক্সিমাইজ। ওকে, আমরা নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 7, কনসিডার এ সেট অফ m linear simultaneous equation with n unknowns, obviously n greater than m, x equals to b, then the minimum number of zeros in basic solution. তাহলে m সংখ্যক ইকুয়েশন আছে এবং n আননোনের ইকুয়েশন, n সংখ্যক ভ্যারিয়েবল আছে, ইকুয়েশনটা x প্লাস b ফরম্যাটে আছে, ম্যাট্রিক্স ফরম্যাটে। তাহলে কতগুলো মিনিমাম জিরো থাকবে একটা বেসিক সলিউশনে, এটা জানতে চাচ্ছি। তো প্রথমে আমরা বেসিক সলিউশনটা কি সেটা একটু ডিসকাস করে নিই, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। বেসিক সলিউশন, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করছি যে বেসিক সলিউশনটা কি, তাহলে আরো ক্লিয়ার হবে। সাপোজ একটা এক্সাম্পল নিলাম, x1 প্লাস x2 প্লাস 3x3 প্লাস 4x4 equals 7, 2x1 প্লাস x2 প্লাস x3 প্লাস 2x4 equals 3। আমরা চারটে ভ্যারিয়েবলের, এখানে ভ্যারিয়েবল কটা আছে চারটে, এবং ইকুয়েশন কটা নিয়েছি আমরা দুটো নিলাম। তো আমাদের নাম্বার অফ ভ্যারিয়েবল যদি বলা হয় সেটা n, সেটা কত 4, নাম্বার অফ ইকুয়েশন যেটা প্রশ্নে বলে এসে সেটা কিন্তু কত আছে 2 আছে। যখন এই বেসিক সলিউশন ডিসকাস করব তখনই কিন্তু ভ্যারিয়েবলের সংখ্যা নাম্বার অফ ইকুয়েশন থেকে বেশি হবে, মানে বেশি ভ্যারিয়েবল থাকবে কিন্তু ইকুয়েশন কম থাকবে, ইকুয়েশনের সংখ্যা কি থাকবে, কম থাকবে। এটাকে ম্যাট্রিক্স দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়। আমি যদি এই ম্যাট্রিক্সটা এই x1 x2 x3 x4 এর কোফিশিয়েন্ট হিসেবে ধরি, 1 2 2 1 3 1 4 2, x1 x2 x3 এর কোফিশিয়েন্ট নিয়ে ম্যাট্রিক্স, এবং এক্সটা যদি আমি এই ভ্যারিয়েবল নিয়ে একটা কলম ম্যাট্রিক্স হবে, মানে x1 x2 x3 x4, এবং বিটা রাইট সাইডে যে কনস্ট্যান্টগুলো আছে 7, আমি যদি a x ইকুয়ালস টু b যদি করি, অ্যাকচুয়ালি কি হবে, a মানে কত 1 2 2 1 1 4 2, আর x মানে x1 x2 x3 x4 দ্যাটস ইকুয়ালস টু 7 3। আমরা যদি এটা যদি ক্যালকুলেশন করি, মানে এই দুটো ম্যাট্রিক্সের যদি প্রোডাক্ট করি, তাহলে এই রোয়ের সাথে এই কলামের গুণ হবে, কত হবে, x1 প্লাস 2x2 প্লাস 3x3 প্লাস 4x4 দ্যাটস ইকুয়ালস টু কত হবে, 7 হবে। সেম টু সেম এই রোয়ের সাথে এরকম গুণ করলে 2x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ইকুয়ালস টু 3। তাহলে এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা সেটা অ্যাকচুয়ালি কিন্তু এই দুটো ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সিমেন্টিয়াস লিনিয়ার ইকুয়েশনকে আমরা x ইকুয়ালস টু b এরকম ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখতে পারি, যেখানে এটা হচ্ছে x, এই যে কোফিশিয়েন্টগুলো নিয়ে যে ম্যাট্রিক্স, x1টা ভ্যারিয়েবল নিয়ে ম্যাট্রিক্স, আর বিটা হচ্ছে রাইট সাইড এই পোর্শন নিয়ে ম্যাট্রিক্স। তো এই যেগুলো রিপ্রেজেন্টেশন গেল, এবার আমরা বেসিক সলিউশনটা কি সেটা আমরা ডিসকাস করি। বেসিক সলিউশনে কি করা হয়, এই যে যতগুলো ভ্যারিয়েবল আছে আর যতগুলো ইকুয়েশন আছে, আমরা এই যে n মাইনাস m করব। n মাইনাস m করলে কত হচ্ছে 4 মাইনাস 2 মানে 2, মানে চারটে ভ্যারিয়েবল আছে, দুটো ইকুয়েশন আছে, আমি দুটো ভ্যারিয়েবলকে আমি জিরো করে দেব, দুটো ভ্যারিয়েবলকে আমি জিরো করে দেব। জিরো করে দিয়ে কি করব, যে নাম্বার অফ ভ্যারিয়েবলের সংখ্যা এবং নাম্বার অফ ইকুয়েশনের সংখ্যা সমান করব, নাম্বার অফ ভ্যারিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন সমান করে দেব। সাপোজ আমি x3 ইকুয়ালস টু 0 করে দিলাম, x4 ইকুয়ালস টু 0 করে দিলাম, তাহলে ইকুয়েশনটা কিরকম হয়ে যাবে, আমার এই দুটো জিরো হয়ে গেল x3 x4, তাহলে ইকুয়েশনটা আমার x1 প্লাস 2x2 ইকুয়ালস টু 7 হয়ে যাবে, এটাও জিরো এটাও জিরো। সেকেন্ড ইকুয়েশনটা হয়ে যাবে আমার 2x1
প্লাস x2 ইকুয়ালস কত 3। এই দুটো জিরো করে দিলে আমি কি দুটো ভেরিয়েবলের ইকুয়েশন পেলাম। ঠিক আছে, তাহলে বেসিক সলিউশনের ফার্স্ট কাজ কি থাকবে আমার, যতগুলো ইকুয়েশন থাকবে আমাকে যতগুলো ইকুয়েশন আছে তত ভেরিয়েবলের ইকুয়েশন বানাতে হবে, মানে n-m সংখ্যক আমাকে জিরো করে দিতে হবে ভেরিয়েবল দিয়ে। এই যে আমি দুটো ভেরিয়েবল জিরো করে দিয়ে আমি একটা যে ইকুয়েশন পেলাম x1 আর x2 ইকুয়েশন পেলাম। এবার x1 x2 ইকুয়েশন আমি সলভ করতে পারবো। এটা যদি সলভ করা হয়, এটা সাপোজ আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, x1 প্লাস 2x2 ইকুয়াল টু 7। সেকেন্ড ইকুয়েশন 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 4x1 প্লাস 2x2 ইকুয়াল টু 6 মাইনাস হবে, এটা কেটে গেল, মাইনাস 3x1 ইকুয়ালস 1। x1 এর ভ্যালু কত পাবো, মাইনাস 1/3। xm হলো যে কোনো একটাতে বসালে x2 পেয়ে যাবো, x2 ইকুয়ালস এটাতে বসাচ্ছি, 3 মাইনাস 2x1, তো 3 প্লাস 2/x3, 3 3 9, 11/3। তাহলে x1 এর ভ্যালু পেলাম, x2 এর ভ্যালু পেলাম। এর যদি সলিউশনটা লিখি তাহলে কি হবে, সলিউশন মাইনাস 1/3 মাইনাস 11/3। এটা তো 4 ভেরিয়েবলের ইকুয়েশন, 4 ভেরিয়েবলের ইকুয়েশন মানে 4টে ভেরিয়েবল থাকবে, বাকি দুটো ভেরিয়েবল আমি কি করে নিয়েছি, 0 ধরে নিয়েছি। তাহলে 0, 0। এই যে আমরা সলিউশনটা করলাম, এই সলিউশনটাকেই বলা হচ্ছে বেসিক সলিউশন। তাহলে এই যে দুটো জিরো করে আমি যে সলিউশনটা পেলাম সেটাকে বেসিক সলিউশন বলা হচ্ছে। এবার আমি x3 আর x4টা জিরো করেছি, দিয়ে আমি একটা বেসিক সলিউশন পেলাম। সেম টু সেম আমি যদি মনে করি x1 x4টা জিরো করবো, দিয়ে x2 আর x3 ভ্যারিয়েবলের ইকুয়েশন পাবো, সেটা একটা সলিউশন পাবো, সেটাও একটা বেসিক সলিউশন হবে। আবার x1 x3 জিরো করে x2 আর x4 ইকুয়েশন পাবো, সেটাও সলভ করে আরটা সলিউশন পাবো। এইভাবে কিন্তু আমরা বেশ কটা কিন্তু বেসিক সলিউশন পাবো। তো বেসিক সলিউশন জিনিসটা কি সেটা আশা করি বোঝা গেল। এবার আসি বেসিক সলিউশন কখন থাকবে, কখনো আবার থাকবে না, সেটাও ব্যাপার আছে। এই যে আমরা টু ভ্যারিয়েবলের যখন আমি জিরো করে দিলাম x3 x4, যেটা দুটো ভ্যারিয়েবলের ইকুয়েশন পেলাম, এটা সলিউশন কিন্তু সবসময় থাকবে, তার কোনো মানে নেই। কখন থাকবে কখন থাকবে না, যখন এদের কোফিশিয়েন্টগুলো সাপোজ আমি p1 ম্যাট্রিক্স দ্বারা রিপ্রেজেন্ট করলাম, যে 1 2 2 1, এর যখন ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়ালস টু 0 হবে তখনই কিন্তু সলিউশন থাকবে। কারণ এটাকে আমি যেমন এই গিভেন ইকুয়েশনকে আমি ax = b লিখতে পারলাম, এরকম আমি এভাবে লিখতে পারবো b1 x = b ড্যাশ, যেখানে b1টা হচ্ছে এই ম্যাট্রিক্সটা, xটা হবে আমার x1 x2টা, আর b ড্যাশটা হবে 7 3টা। এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এখান থেকে এক্সটা যদি বের করতে হয় তাহলে কত হবে, b1 ইনভার্স b ড্যাশ হবে, ম্যাট্রিক্সে যেভাবে আমরা সলিউশন করি, তাহলে এর ইনভার্সটা এক্সিস্ট করলে তবেই কিন্তু সলিউশন পাবো। ইনভার্স এক্সিস্ট কখন থাকবে, যখন নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এই যে x1 x2 কোফিশিয়েন্ট নিয়ে যে ম্যাট্রিক্সটা, সে যে নট ইকুয়াল টু 0 হয় তখনই কিন্তু বেসিক সলিউশন থাকবে। আদারওয়াইজ কিন্তু সেই ক্ষেত্রে এই x2 x3 0 করে বেসিক সলিউশন থাকবে না, সেই ক্ষেত্রে যদি ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয়ে যায়। এই গেল বিষয়। এবং বেসিক সলিউশন যেটা আমরা পেলাম, আমি এই দুটো আমি আগেই 0 করে দিয়েছিলাম, তাহলে এটাকে বলা হয় নন বেসিক ভেরিয়েবল। নন বেসিক ভেরিয়েবল করে বাকি যে দুটো ছিল ভেরিয়েবল দিয়ে আমরা সলিউশন করে পেলাম ভ্যালু, এটাকে বলা হচ্ছে বেসিক ভেরিয়েবল। এবার আসি আমরা প্রশ্নে। তাহলে বেসিক সলিউশন কি হবে পাই, আমি আবার রিপিট করছি, যে যতগুলো ভেরিয়েবল থাকবে, যতগুলো ইকুয়েশন থাকবে, নাম্বার অফ ইকুয়েশন থেকে এখানে সবসময় কি থাকবে, বেসিক সলিউশন যখন ডিসকাস করবো, ভেরিয়েবল বেশি থাকবে, ইকুয়েশন কম থাকবে। আমাকে মেন কাজটা থাকবে ভেরিয়েবল ইকুয়েশন যটা আছে ভেরিয়েবলের টোটাল রাখতে হবে। তো ইকুয়েশনও আর ভেরিয়েবল সংখ্যা যদি সমান রাখতে হয়, তাহলে আমার ভেরিয়েবল যটা ছিল তত থেকে নাম্বার অফ ইকুয়েশন যদি বিয়োগ করে দিয়ে যত হবে তত সংখ্যক আমাকে ভেরিয়েবল 0 করে দিতে হবে, সেটা এখানে প্রশ্নে আছে। দ্য মিনিমাম নাম্বার অফ জিরোস
ইন দ্য বেসিক সলিউশন, বেসিক সলিউশন মিনিমাম কটা জিরো থাকবে সেটা জিজ্ঞেস করেছে। আমরা দেখতে পেলাম এখানে আমি 4টে ভেরিয়েবলের ইকুয়েশন নিয়েছিলাম, দুটো ইকুয়েশন ছিল, সেখানে মিনিমাম কটা জিরো আছে, দুটো জিরো আছে, মানে 4 মানে n 4 - 2 অ্যাকচুয়ালি কি n - m সংখ্যক জিরো থাকবে। পেয়ে গেল, তার বেশিও থাকতে হবে। দেখা গেলো আমরা যে x1 x2 যে সলিউশন বের করলাম এখানে একটা জিরো আসলো, সেটাও আসতে পারে, ঠিক আছে। তাহলে মিনিমাম কত থাকবে, n - m সংখ্যক কিন্তু জিরো থাকবে। তাহলে বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। এটাই বেসিক সলিউশনের ডেফিনেশন থেকে আমরা এটা পাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, কনসিডার এ সেট অফ m লিনিয়ার সিমultaneous ইকুয়েশন উইথ n আননোন। অবভিয়াসলি নাম্বার অফ ভেরিয়েবল বেশি হবে নাম্বার অফ ইকুয়েশনের সাথে, মানে যখনই বেসিক সলিউশন ডিসকাস করব ax = b, the number of non-zero variables in non-degenerated basic solution। তো কতগুলো কি বলেছে, নাম্বার অফ নন জিরো ভেরিয়েবল, কতগুলো নন জিরো ভেরিয়েবল থাকবে ইন এ নন ডিজেনারেট বেসিক সলিউশন। নন ডিজেনারেট বেসিক সলিউশনে কতগুলো নন জিরো থাকবে, ভেরিয়েবল থাকবে, সেটা আমাদের জানতে চেয়েছে। অ্যাটলিস্ট সেম, অ্যাটমোস্ট n - m, এক্স্যাক্টলি অ্যাটমোস্ট। আমরা বেসিক সলিউশনটা আমরা জানলাম। এবার আসছে নন ডিজেনারেট বেসিক সলিউশন। নন ডিজেনারেট বেসিক সলিউশনটা কি সেটা আমরা এবার জানবো, তাহলে কিন্তু এর উত্তরটা আমরা দিতে পারবো, আদার্স দিতে পারবো না। এই যে আমরা একটা সলিউশন বের করলাম, এটা একটা বেসিক সলিউশন, এর কিন্তু অনেকগুলো বেসিক সলিউশন পাবো, সেগুলো আমি ইগনোর করলাম, সেগুলো বের করা যাবে 1 বাই 1। এটা আমার একটা বেসিক সলিউশন পেলাম। বেসিক সলিউশনের দুটো পার্ট পাবো, একটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল, যেটা আমরা আগে জিরো করে দিয়েছি, x3 x4 আগে আমি জিরো করে দিয়েছি, দিয়ে x1 x2 ভেরিয়েবল পেয়েছিলাম, দিয়ে সেটাকে সলভ করে যেটা পেলাম সেটাকে বেসিক ভেরিয়েবল বলা হচ্ছে। এর নন ডিজেনারেট কখন হবে, এই যে বেসিক ভেরিয়েবল যে দুটো আছে এটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, দ্যাট মিন্স নন ডিজেনারেট মিন্স বেসিক ভেরিয়েবল নট ইকুয়ালস টু 0। বেসিক ভেরিয়েবলটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, নন মানে কি না, মানে ডিজেনারেট মানে 0 হিসেবে আমরা ধরবো, মানে 0 হবে না। তাহলে বেসিক ভেরিয়েবল যেটা সেটা যদি 0 না হয় তাহলে কিন্তু সেটা নন ডিজেনারেট সলিউশন, বেসিক সলিউশন আমরা বলতে পারবো। তাহলে এটা 0 হবে না, মানে এপারে 0 হবে না। তাহলে আমি এক্স্যাক্টলি তাহলে প্রশ্ন কি বলেছে, এবার কতগুলো নন জিরো ভেরিয়েবল থাকবে। তাহলে আমি যদি একটা বেসিক সলিউশন লিখি, সাপোজ n সংখ্যক ভেরিয়েবল আছে আর m সংখ্যক ইকুয়েশন আছে, তাহলে আমরা প্রথমে সলিউশন যখন আমরা লিখব, সলিউশনগুলো অন করে তাহলে n - m সংখ্যক কি প্রথমে আমি 0 করে দিব, n - m 0 প্রথমে হয়ে যাবে। এটা আমার নন বেসিক, আর এইটা আমার বেসিক ভেরিয়েবল, এটা কিন্তু বেসিক ভেরিয়েবল বলছি। আর টোটালটা হচ্ছে বেসিক সলিউশন, উল্টোপাল্টা করলে হবে না, টোটালটা হচ্ছে বেসিক সলিউশন। আর এই যে যেগুলো আমি দুটো 0 করে দিই, বাকি যেটা সলিউশন করে পেলাম সেটা হচ্ছে বেসিক ভেরিয়েবল। এটা একটা বেসিক ভেরিয়েবল, এবং এই বেসিক ভেরিয়েবল যদি একটাও 0 না হয়, তাহলে নট ইকুয়াল টু যে 0 হয় তাহলে সেটাকে নন ডিজেনারেট বলা হচ্ছে। তাহলে এগুলো কি একটাও 0 না, এটা কত সংখ্যক, এখানে যদি n - m সংখ্যক থাকে তাহলে বেসিক ভেরিয়েবলের সংখ্যা কত, n সংখ্যক, মানে m সংখ্যক, কারণ n - m করে তো টোটাল n আসবে। কারণ সলিউশন n সংখ্যক, n আননোন মানে কি এই টোটাল ভেরিয়েবলের সংখ্যা কি nই থাকবে, তাহলে এখানে m সংখ্যক বেসিক ভেরিয়েবল কিন্তু আছে। তাহলে n - m সংখ্যা তো 0 থাকছে, এখন টু বেসিক সলিউশনের কন্ডিশন, বেসিক সলিউশনের ডেফিনেশন থেকে আমরা n - m 0 পাচ্ছি। এটা যদি নন ডিজেনারেট হতে হয় তাহলে এর মধ্যে একটাও কিন্তু 0 থাকতে হবে না, একটাও কিন্তু 0 থাকে। এটা যদি একটা 0 থাকে তখন সেটা ডিজেনারেট হয়ে যাবে। তাই বেসিক ভেরিয়েবল সবগুলোই কি হতে হবে, নন জিরো হতে হবে, মানে কি m সংখ্যক ভেরিয়েবলে কি হতে হবে, নন জিরো হতে হবে, তাইলেই কিন্তু নন ডিজেনারেট হবে। এর মধ্যে যদি একটা 0 চলে আসে, সাপোজ আমি কোনো একটা সলিউশন করলাম, x3 x3 4 0 করলাম, আর x1 এর ভ্যালু আমি ক্যালকুলেশন করে পেলাম 0, আর x2 ভ্যালু পেলাম 3 পেলাম, তাহলে সেক্ষেত্রে 0 3
0 0 এই দুটো আমার নন বেসিক ছিল, আমি আগে 0 করে দিয়েছি, এই দুটো ক্যালকুলেশন করে আমি পেলাম, এটা আমার বেসিক, যেটা ক্যালকুলেশন করে পাবো সেটা বেসিক। এর মধ্যে যদি একটা 0 চলে আসে তখন সেটাকে ডিজেনারেট সলিউশন বলা হবে, ডিজেনারেটেড বেসিক সলিউশন। তাহলে এখানে আমাকে নন ডিজেনারেট বলেছে এবং নন জিরো সংখ্যা জিজ্ঞেস করেছে, কতগুলো নন জিরো থাকবে, তাহলে কি হবে, এক্স্যাক্টলি এম সংখ্যকে নন জিরো থাকবে, এই গেল বিষয়। এবার যদি বলতো কতগুলো জিরো থাকবে, তাহলে কিন্তু এই n মাইনাস এম সংখ্যক জিরো উত্তর হতো, n মাইনাস এম সংখ্যক, এই গেল বিষয়। নেক্সট কোশ্চেন দেখি আমরা, কোশ্চেন নাম্বার, consider a set of m linear simultaneous equation with n unknowns n greater than m x equals p. The number of non-zero variable in a degenerate basic solution will be at least m minus 1, at most n minus 1, exactly m, at most m minus 1. তো এখানে আমাকে জিজ্ঞেস করেছে কতগুলো নন জিরো ভেরিয়েবল থাকবে ডিজেনারেট বেসিক সলিউশনে, ডিজেনারেটেড বেসিক সলিউশনে কতগুলো নন জিরো ভেরিয়েবল থাকবে সেটা আমাদের জানতে চাই। যেহেতু বেসিক সলিউশন বলছে n সংখ্যক ইকুয়েশন আছে, মানে n ভেরিয়েবল আছে আর m ইকুয়েশন আছে, তাহলে আমরা কি করব, এই ইকুয়েশনের সংখ্যা ভেরিয়েবল সংখ্যা সমান করব, তাহলে আমরা কি n মাইনাস m সংখ্যক কি আমরা n ভেরিয়েবলকে আমি 0 করে দেব, প্রথমে ফার্স্ট কাজ থাকবে, দিয়ে আমার ইকুয়েশনের সংখ্যা আর ভেরিয়েবলের সংখ্যা সমান আনতে হবে, তাহলে n মাইনাস m সংখ্যক ভেরিয়েবল কি করে দেব, আমি 0 করে দেব। দেবি m সংখ্যক ইকুয়েশন থাকবে, দিয়ে আমার m সংখ্যক ভেরিয়েবল থাকবে, সেটা সলভ করব, যে সেটা যদি সলভ করে আমার সলিউশন যেটা আসবে, সেই ক্ষেত্রে m সংখ্যক, যেহেতু m সংখ্যক ইকুয়েশন থাকছে আমরা কনভার্ট করলাম n সংখ্যক ইকুয়েশনে কনভার্ট করেছি, তাহলে এই m সংখ্যক এটা কি বেসিক ভেরিয়েবল থাকবে, বেসিক m বেসিক ভেরিয়েবল, আর আমি n মাইনাস m সংখ্যক 0 করে দিয়েছি, এটা আমার নন বেসিক ভেরিয়েবল, নন বেসিক ভেরিয়েবল কতগুলো আছে, n মাইনাস m সংখ্যক। এখানে মাথায় রাখতে এগুলো বেসিক ভেরিয়েবল বলছি, এর টোটাল সলিউশনটা হচ্ছে বেসিক সলিউশন, মাথা উল্টোপাল্টা করলে হবে না, এগুলো একাটা হচ্ছে ভেরিয়েবল, যেগুলো আমি 0 করে দিয়েছি সেটা নন বেসিক ভেরিয়েবল, আর যেগুলো 0 করার পর বাকি যে থাকছে সেগুলো সলিউশন করে যে সলিউশনটা পাচ্ছি সেটাকে আমার, যে ভেরিয়েবলগুলো আমার বেসিক ভেরিয়েবল হচ্ছে, x1 x2 যাই থাকুক না কেন, ঠিক আছে। এগুলো আগে পরে হতে পারে, এর মধ্যেও থাকতে পারে, আমি জাস্ট কমন হিসাবে নিচ্ছি। এই নন বেসিক এখানে প্রথমটাও নন বেসিক হতে পারে, সেগুলো আমি ডিসকাস করছি না, আমি জাস্ট আমি ধরলাম লাস্টেরগুলো আমি 0 করে দিয়েছি সেভাবেই ধরলাম, এদিকেও থাকতে পারে। এবার আসছি আমাদের মেন কোশ্চেন, তো ডিজেনারেট বেসিক সলিউশনে কতগুলো নন জিরো ভেরিয়েবল থাকবে সেটা আমাদের জানতে চাই। ডিজেনারেট সলিউশনটা কি সেটা আমাদের জানতে হবে। ডিজেনারেট, এই যে আমরা বেসিক সলিউশন বের করলাম, বেসিক ভেরিয়েবলগুলো যে বেরলাম, দিয়ে অনেকগুলো বেসিক ভ্যালু যে ভ্যালুগুলো পেলাম, এর মধ্যে যদি একটা জিরো চলে আসে, অ্যাটলিস্ট একটা যদি জিরো চলে আসে, তখন সেটা ডিজেনারেট হয়ে যাবে। দ্যাট মিনস অ্যাটলিস্ট, ডিজেনারেট মিট অ্যাটলিস্ট ওয়ান বেসিক সলিউশন ইজ, তাহলে অ্যাটলিস্ট একটা যদি বেসিক সলিউশন জিরো চলে আসে তখন সেটা কি হয়ে যাবে, ডিজেনারেট সলিউশন হয়ে যাবে। তাহলে একটা যদি জিরো থাকে তখন নন জিরো সংখ্যা কটা হবে, বাকি নন জিরো সংখ্যা আমার টোটাল m সংখ্যক ভেরিয়েবল আছে, তাহলে তখন কি m মাইনাস ওয়ান হয়ে যাবে। যদি একটা জিরো থাকে তাহলে m মাইনাস ওয়ান, তাহলে দুটো জিরো থাকতে পারে তাহলে m মাইনাস টু, তিনটে জিরো থাকতে পারে তাহলে m মাইনাস থ্রি। তাহলে এখানে তাহলে ম্যাক্সিমাম যদি নন জিরো সংখ্যা বলে সেটা m মাইনাস ওয়ান হবে, তার যদি বেশি হয়ে যায়, যদি m সংখ্যক যদি নন জিরো হয়ে যায় তখন সেটা আমার সবগুলোই নন জিরো হয়ে গেলো, মানে সব বেসিক ভেরিয়েবলই নন জিরো, মানে তখন সেটা নন ডিজেনারেট হয়ে যাবে। এই বেসিক ভেরিয়েবলের মধ্যে যদি অ্যাটলিস্ট একটা জিরো থাকে তখনই কিন্তু ডিজেনারেট হবে। যখনই একটা জিরো থাকবে তখন m মাইনাস ওয়ান সংখ্যক কি হবে, এটা নন জিরো থাকবে। দেখলো দুটো জিরো থাকলো
তখন m-2 সংখ্যক নন জিরো, এই তিনটে m-3 আরও বেশিও থাকতে পারে, দেখা গেলো m সংখ্যক জিরো থেকে গেল, সেটাও হতে পারে। সেটা নর্মালি হবে না, হোমোজিনিয়াসের ক্ষেত্রে হতে পারে, হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে, মানে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম মিনিমাম, তাহলে ম্যাক্সিমাম করা থাকবে m-1 সংখ্যক আমার নন জিরো ভেরিয়েবল থাকবে। তাহলে কি হবে এখানে, ডি যে অপশনটা অ্যাটমোস্ট m-1, এই অপশনটা রাইট হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, কনসিডার সেট অফ m simultaneous linear equation and n unknown x equals b, then the number of basic solution, কতগুলো বেসিক সলিউশন থাকবে 1 2 ফাইনাইট ইনফাইনাইট। তাহলে m সংখ্যক ইকুয়েশন আছে, n আননোনের কতগুলো বেসিক সলিউশন থাকবে সেটাই আমাদেরকে জানতে চেয়েছে। এটা ফাইনাইট হবে কারণ আমরা কোথায় গেল পেজটা, আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম, এই এক্সাম্পলে আমরা কি দুটো দুটো করে জিরো করতে হয়েছিল, মানে n মাইনাস m সংখ্যক, x3 আর x2 জিরো করে আমি একটা বেসিক সলিউশন পেলাম। সিমিলারলি x1 আর x4 জিরো করে আরেকটা বেসিক সলিউশন পাবো, x2 আর x3 বেসিক করে আরেকটা বেসিক সলিউশন পাবো, আর x2 x4 করে আরেকটা সলিউশন পাবো। এইভাবে যে বেসিক সলিউশন যে সংখ্যাটা এটা কিন্তু ফাইনাইট হবে, তার বেশি একটা ইনফাইনাইট হবে কিন্তু তা হবে না, দুটো হতে পারে। এবার দেখা গেল আরো দুটো ভেরিয়েবল ছিল, আরো দুটো ভেরিয়েবল মানে x5 x6 ছিল, দুটো ইকুয়েশন, তা সেক্ষেত্রেও কিন্তু বেসিক সলিউশন আরো বেশি হতে পারে। তাহলে বেসিক সলিউশনের সংখ্যা কি হবে, ফাইনাইট হবে, ইনফাইনাইট কিন্তু যাবে না। এবং কত হবে সেটাও বলছি, এখানে যেমন n সংখ্যক ভেরিয়েবল ছিল আর m সংখ্যক ইকুয়েশন ছিল, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাক্সিমাম পসিবল বেসিক সলিউশন দ্যাট উইল বি NCM, ম্যাক্সিমাম NCM সংখ্যক বেসিক সলিউশন কিন্তু থাকবে, তার বেশি কিন্তু থাকবে না, তার কম থাকতে পারে। আমরা তো দেখলাম একটু আগে যে দেখা গেল কোনো ক্ষেত্রে যে আমরা যখন n-m সংখ্যক জিরো করে যে নাম ভেরিয়েবল আর ইকুয়েশন পেলাম, কোনো ক্ষেত্রে দেখা গেল যে তারা ডিটারমাইন ভ্যালুটা ইকুয়াল টু 0 চলে আসছে, সেক্ষেত্রে দেখা গেল বেসিক সলিউশন থাকবে না। আমি অ্যাজ এ এক্সাম্পল আমি নিলাম, সাপোজ x1 প্লাস x2 প্লাস 5x3 প্লাস 4x4 ইকুয়াল 7, সাপোজ x1 2x1 প্লাস, এখানে 3 লাগিয়ে দিলাম, 2x2 প্লাস 7x3 প্লাস 9 4 ইকুয়াল টু 3। এর আমি যদি x3 x2 যদি 0 করে দিই, তাহলে আমার ইকুয়েশন কি দাঁড়াবে, x1 প্লাস x2 ইকুয়াল 7, x1 2x1 প্লাস 2x2 ইকুয়াল 3। এর কি কোনো সলিউশন থাকবে? এর কিন্তু কোনো সলিউশন কিন্তু থাকবে না, কারণ এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সব দুটোই কেটে যাবে, 0 ইকুয়াল টু সামথিং আসবে। আর এটা যদি ডিটারমাইন ভ্যালু নিই, মানে ম্যাট্রিক্সে নিই, 2 2 1 1 2 2 আসবে, b1 দিয়ে নাম দিই। এটা যদি b1 এর ডেট ভ্যালু যদি বের করি, সেক্ষেত্রে কথা হবে 0 আসবে। সেই ক্ষেত্রে কিন্তু এই x3 x4 0 করে কিন্তু আমি বেসিক সলিউশন কিন্তু আমি পাবো না। ম্যাক্সিমাম কত থাকবে, n-1, এটা কিন্তু এক্স্যাক্টলি না, এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল বেসিক সলিউশন, NCM সংখ্যা কিন্তু থাকবে। MCC এটা একটা ফাইনাইট একটা নাম্বার, এখানে সি যে অপশনটা আছে সেই অপশনটাই রাইট হবে। তো আজকে আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেনের ডিটেল সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেনের সলিউশন দিয়ে বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোনো কোশ্চেনের সলিউশন দিয়ে মনে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।